আলাপ করছিলাম, মনে আছে আপনাদের নাকি? ওকে ওকে ওকে। তাহলে এখানে আমরা একটা ছোট্ট রিভলিউশনের আজকে একটা আহ, শুরু করি। শুরু করে তারপরে হচ্ছে যে আমাদের সঙ্গে আমরা দুটো আইএস করব, IS-38 এবং হচ্ছে IS-36। হ্যাঁ, তো ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং অল অফ ইউ। আমরা যথারীতি আজকে ফ্রাইডে আমাদের সিএফও কোর্সের এবং যেটা হচ্ছে যে আমাদের IS-IFRS এর কোর্সে যারা এনরোল করেছেন, আমরা গত ক্লাসে হচ্ছে IS-16 প্ল্যান্ড প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্টের ক্লাসটা শুরু করেছিলাম, সেটির হচ্ছে দ্বিতীয় অংশ। এবং একই সঙ্গে সঙ্গে আজকের ক্লাসে IS-36 ইম্পেয়ারমেন্ট এবং IS-38 ইনট্যাঞ্জিবল অ্যাসেট নিয়ে ডিসকাস করব। তো এখানে একটা, আমরা গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম দুইটা মডেল নিয়ে কাজ করার কথা। সেটা হচ্ছে একটাকে বলেছিলাম যে সাবসিকুয়েন্ট। আমরা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আপনার যে কোনো আইএস এবং আইএফআরএস এ নর্মালি দু একটা এক্সেপশন থাকবে অবভিয়াসলি, বাট চারটা জিনিস লাগে। হ্যাঁ, চারটা জিনিস নিয়েই হচ্ছে হয়। সেটা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেও গাইডেড করে। সেখানে কি বলা আছে যে যে কোনো আপনার একটা অ্যাসেট, একটা আইটেম নিয়ে যখন আপনি ডিসকাস করবেন, সেটা কি অ্যাসেট নাকি লাইবিলিটি নাকি ইনকাম নাকি এক্সপেন্ডিচার, এই যে হিসাবগুলো এগুলোকে বলে রিকগনিশন। সো রিকগনিশন করতে গেলে আমাদের প্রথম হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের অনুযায়ী আমরা জানি যে ডেফিনেশনে পড়ে যে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি, এটা আমরা জানি, এভাবে চলে। আর সঙ্গে সঙ্গে এই যে প্রথম আমরা রিকগনিশন করলাম, এই রিকগনিশন আবার ডি রিকগনিশন করা লাগে। ওই সময় মানে এটাকে আবার আপনাকে আমাদেরকে ডিসপোজাল করতে হয়। হ্যাঁ? তো এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে মেজারমেন্ট। তো মেজারমেন্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মেজারমেন্ট দুইটা হয়, ইনিশিয়াল মেজারমেন্ট আর হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। হ্যাঁ, তারপরে কি হয়, আমাদের হচ্ছে এই পার্টিকুলারলি IS-16 এর ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার দুইটা মেথডে যেতে পারি। সেটা হচ্ছে কস্ট মডেল এবং রিভ্যালুয়েশন মডেল। এই কস্ট মডেল এবং রিভ্যালুয়েশন মডেল অনুযায়ী আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন কি হবে, এবং যখন অ্যাসেটটা ফুল ডেপ্রিসিয়েটেড হয়ে যায় তখন এটাকে ডিসপোজাল কি হবে, এবং এইটা ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্ট হবে, ইনকাম স্টেটমেন্টে কি কি যাবে, এখান থেকে কোন অংশটা যাবে, এবং ফাইনালি ডিসক্লোজার। এটা হচ্ছে যে কোনো IS-IFRS এর কমন ডিসকাশন পয়েন্ট। রিকগনিশন, মেজারমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, অ্যান্ড দেন অবভিয়াসলি প্রেজেন্টেশন, এবং ফাইনালি ডিসক্লোজার। তো এটা হচ্ছে কমন একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল মেজারমেন্টে an item of PPE that qualifies for recognition as the asset। তো আমাকে প্রথম কি করতে হলো, একটা পিপি হবে কিনা এই রিকগনিশন ক্রাইটেরিয়া ফুলফিল করবে, যে এটা লাইফ টাইম কি মোর দেন 1 ইয়ার, এটা কি আপনার 1 বছরের বেশি এখান থেকে বেনিফিট পাবেন। যদি পান তাহলে এটা হচ্ছে আপনার পিপি হিসেবে কনসিডার হবে। লেটস সে আপনি এমন একটা ছোট্ট ক্যালকুলেটর কিনলেন, ক্যালকুলেটর দাম হচ্ছে লেটস সে 3,000 টাকা। এখন আপনার এই 3,000 টাকার ক্যালকুলেটরটা কি, আপনাদেরকে কোশ্চেন করছে, 3,000 টাকার ক্যালকুলেটর কি আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন নাকি ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্ডিচার হিসেবে করবেন, কি করবেন বলেন? এনিওয়ান প্লিজ। স্যার ইনকাম স্টেটমেন্টে দেখাবো। কেন, লজিকটা কি? এটা তো মানে আপনার ওই দেখা যাচ্ছে ক্যালকুলেটরটা আমার 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। ওকে ওকে, আচ্ছা। হ্যাঁ, ইউ আর টু সাম এক্সটেন্ট রাইট। ধরেন এটার ক্ষেত্রে আর একটু সাবসিকুয়েন্ট অন্য জিনিস অ্যাড করে দিলাম। ক্যালকুলেটর কিনেছি ধরেন 7,000 টাকায়, এবং এটা গ্যারান্টি আছে যে এটা আগামী 3 বছরের ভিতর নষ্ট হলে রিপ্লেসমেন্ট দিবে। তাহলে আপনার যে কথাটা একটু আগে বললেন যে 1 বছরে নষ্ট হতেও পারে, সেই ক্রাইটেরিয়া কিন্তু ঘুরে গেল। ক্রাইটেরিয়া ঘুরে এখন কি হলো, যে একটা ক্যালকুলেটর আমি কিনলাম, যে ক্যালকুলেটরটা এমনিতেই 5-7 বছর যায়, সাইন্টিফিক ক্যালকুলেটর ক্যাসিও ব্র্যান্ডের ভালো। হ্যাঁ, 7,000 বা 10,000 টাকা দাম, এবং এখানে একটা মানে 100% ইয়ে আছে, আপনি ক্যাশব্যাক গ্যারান্টি আছে বা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, ওয়ারেন্টি না, একদম সরাসরি গ্যারান্টি যে এটা প্রবলেম হলে রিপ্লেস করে দিবে। তাহলে তো আপনার ওইটার ওই আপনি যে কন্ডিশন দিলেন সেটা রিমুভ হয়ে গেল, যে ক্যালকুলেটরটা 1 বছরের বেশি চলবে, এটা মোটামুটি অ্যাসিওর। তাহলে কি এটাকে অ্যাসেট হিসেবে নিবেন? কোশ্চেনটা বোঝা গেল? স্যার নিতে পারি স্যার।
তখন স্যার নেওয়া যায় এটা পিপিই তে। আচ্ছা, এখন এইখানে হ্যাঁ রাইট, আমি কোশ্চেনটা করে আপনাদেরকে একদম বেসিক জায়গা, যেটা অন্য আলোচনায় আসে না বা আমিও আগে ক্লাসের আলোচনায় এভাবে আনিনি, আপনাদেরকে যেটা বলছি। এখন একটা 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 খরচ করলেন, সেই খরচটা আপনার ক্যাশে হতে পারে, বাকিতে হতে পারে, হ্যাঁ? সেটা ইস্যু না, সেটার সাথে রিকগনিশন ক্রাইটেরিয়া কিছু আসে যায় না। এটা আপনি ক্যাশে কিনলেন নাকি অ্যাডভান্স টাকা দিয়ে কিনলেন নাকি 1 বছর 6 মাস পরে পেমেন্ট করবেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর রিকগনিশন। রিকগনিশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে অ্যাসেট রিকগনিশনের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে এটা একটা সার্টেন লাইফ টাইম, মোর দেন ওয়ান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইয়ারের বেশি থাকবে, এটা একটা ইস্যু। কিন্তু সঙ্গে জি সঙ্গে স্যার। এটাও ঠিক যে এই অ্যামাউন্টটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হতে হবে। এক সেকেন্ড হচ্ছে এই রিকগনিশন ক্রাইটেরিয়াটা আসলে ডিপেন্ড করে আমরা যখন এরপরে IS 8, আপনাদেরকে তারেক কামাল স্যার হচ্ছে IS 1 2 7 নিয়েছে, 8 যখন দেখাবো তখন দেখবেন 8-এর কন্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেটেড চেঞ্জ এবং এরর, হ্যাঁ, অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট এবং এরর, এটি নিয়ে বলা আছে হচ্ছে। আমরা দেখেছি যে IS 8-এ বলা আছে। এখন কোশ্চেন হচ্ছে আপনার অ্যাকাউন্টিং পলিসিটা, আপনার পলিসি নোটে কোথায় থাকে? আমরা যখন দেখি যে আমরা যখন একটা আপনার এই ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটেড করাই, বা আমাদের যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্টটা আমাদের CFO অ্যাকাউন্টসটা ক্লোজ করে এটা হচ্ছে অডিট করতে হয়। অডিট করানোর পরে অডিটটা একটা প্রসেসের ভিতরে যে ফাইনালি ম্যানেজমেন্ট এটাকে সাইন করে, তারপরে অডিটর সাইন করে। ওই স্টেটমেন্টে আপনি দেখতে পান যে ওখানে একটা পলিসি নোট থাকে, অর্থাৎ আপনার প্রথম তো থাকে হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, আপনার হচ্ছে প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সঙ্গে ফাইন্যান্সিয়াল যে নোটগুলো থাকে, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অথবা আমরা ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বলে যাই বলি। এখানে স্টার্টিং ফ্রম দ্য কোম্পানি হিস্ট্রি, আপনি দেখবেন যে একটা কোম্পানির আপনার কবে তৈরি হয়েছে, এটা কি PLC নাকি এটা কি জয়েন্ট ভেঞ্চার নাকি এটা কি প্রাইভেট, কবে হয়েছে কি হয়েছে সব ডিটেল থাকে। এখান থেকে স্টার্ট করে তার হচ্ছে যে অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী ইনভেন্টরি কোন মেথডে রাখা হচ্ছে, কি ইনভেন্টরি কি আপনার হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট নাকি ওয়েটেড অ্যাভারেজ নাকি হচ্ছে যে লিফো, হ্যাঁ, না লিফো তো এখন নাই, আপনার হচ্ছে যে ফিফো অথবা ওয়েটেড অ্যাভারেজ অথবা LCM, লোয়ার অফ কস্ট অর মার্কেট, এটা আপনার থাকে পলিসি। দেন পলিসি থাকে যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা কি আপনি এটিকে স্ট্রেট লাইন নিবেন না সাম অফ ইয়ার ডিজিট নিবেন নাকি ডাবল ডিক্লাইনিং মেথড নিবেন। এই প্রত্যেকটা আইটেম আপনি এই পিপিই তে যখন আসবেন, পিপিই কি আপনার মডেলটা কি কস্ট মডেল নাকি হচ্ছে রিভ্যালুয়েশন মডেল, এই যে পলিসি নোটগুলো থাকে এইটা খুব ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন হচ্ছে ওই পলিসি নোট বা অ্যাকাউন্টিং ম্যানুয়ালে আপনি বললেন যে আমি শুধুমাত্র লাইফ টাইম দিয়েই আমার অ্যাসেটকে অ্যাসেট রিকগনিশন করব না, অর্থাৎ আমার একটা অ্যাসেটের শুধুমাত্র লাইফ টাইম 1 বছর হলো, 1 বছরের বেশি যে 2 বছর বা 3 বছর গেল, এটা যেমন একটি কন্ডিশন, সঙ্গে সঙ্গে এমন একটা কন্ডিশন যে আমি আমার ব্যালেন্স শিট সাইজ, আমার বিজনেস সাইজ, বিজনেসের অনুযায়ী বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে বললাম যে 50,000 টাকার নিচে যদি কোনো রকম খরচ আসে, সেগুলোকে যদিও মোর দেন 1 ইয়ার যাবে, তারপরেও এটাকে আমরা হচ্ছে অ্যাসেটে ক্যাপিটালাইজ করব না। দিস ইজ ইয়োর পলিসি, এবং এটা কিন্তু এই পলিসিটি নেওয়ার সুযোগ কিন্তু হচ্ছে IFRS বলে দিছে। আপনার IS 8-এ বলা আছে যে যেখানে IS সরাসরি কথা বলবে সেখানে ইউ শুড অ্যাপ্লাই দ্য IS IFRS, যেখানে সরাসরি বলবে না, একদম সরাসরি নাই, সেই জায়গায় আপনার হচ্ছে বেস্ট জাজমেন্ট খাটাইতে হবে এবং ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে এবং একই রকম ভাবে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ আপনি যদি 50,000 টাকার নিচের কোনো খরচকে অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ না করেন, এটা যদি ইয়ার 2019-এ করেন, 20, 22, 21, 22, 23 এন্ড আপওয়ার্ড এটা একই রকম রাখতে হবে, হ্যাঁ। সো তাহলে কন্ডিশন এইটাই। তো এখন পিপিই তে কোথাও বলা নাই যে কত টাকার বেশি হলে, কারণ এই এই যে IS গুলো সারা পৃথিবীর জন্য অ্যাপ্লিকেবল। এখন বাংলাদেশে কত টাকার যে কত অ্যাসেট থ্রেশহোল্ড হবে, ইন্ডিয়ায় কত হবে, USA তে কত হবে, তার ইকোনমিক সাইজ কত, বিজনেস ভলিউম কত, কারোর কারোর হচ্ছে কারোর সেলস হচ্ছে 1 লাখ টাকা, কারোর হচ্ছে 1,00,000 কোটি টাকা, হ্যাঁ, মানে 1,00,000 কোটি টাকা। সো এখন এইটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই কোম্পানির ব্যালেন্স শিট সাইজ, ইনকাম স্টেটমেন্ট সাইজ, সেলস এর উপর ডিপেন্ড করে তার এই পলিসিগুলো হয়। তো আমি ধরলাম আমরা যে অর্গানাইজেশন নিয়ে কাজ করছি, আমরা বললাম যে মোর দ্যান 1 ইয়ারের মানে এটাকে হচ্ছে যে উপযোগ বা এর বেনিফিটটা পেতে হবে ফার্স্ট, এবং এটা হচ্ছে আপনার এটাকে 50,000 বা 30,000-এর উপরে হইলেই আমরা একে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। তাহলে এখন একটা একটা 30,000 টাকা বেশি দামি জিনিস কিনলেন কিন্তু এটা লাইফ টাইম চলবে 9 মাস 10 মাস, সেটা যেমনি ভাবে অ্যাসেটে আসবে না। আবার
রান্নাঘরের কাটলারিজ গুলো আছে যেমন প্লেট, থালা, বাসন, এগুলো কিন্তু আপনার অলমোস্ট ধরেন আহ, বেশ ভালো টাকায় আসতে পারে। একবারে সব কিনলে হচ্ছে দেখা গেলো যে আপনার 50,000 টাকাও হতে পারে। এখন সেই 50,000 টাকার উপর হলে ইন টোটাল এই কাটলারিজ গুলোকে অ্যাসেট হিসেবে আনবেন নাকি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সময় কিনেছেন দেখে এটাকে এক্সপেন্ডিচার হিসেবে নিবেন? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাকাউন্টিং পলিসি। এখানে কিন্তু কত টাকার অ্যাসেট হলে এটাকে ধরবে কি ধরবে না এটা আসবে না। তো এটা কিন্তু আইএসএ বলা নেই, এটা ধরতে হবে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং পলিসি। তাহলে এই যে একটা কথা বলে দিলাম যে অ্যাজ পার, এটা আইএস এর ভাষা, অ্যাজ পার যে পিপি অ্যাজ আইটেম অফ পিপি দ্যাট কোয়ালিফাই দ্য রিকগনিশন অ্যাজ অ্যান অ্যাসেট শ্যাল বি মেজার্ড অ্যাট কস্ট। তাহলে এই যে কথাটা বললাম, এই রিকগনিশনটা এখন কি বোঝা গেল ক্লিয়ারলি? হোয়াট ইজ রিকগনিশন অফ অ্যান অ্যাসেট অর রিকগনিশন অফ লাইবিলিটি, এটার কি কি জিনিস এর সাথে থাকে? জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝে গেছি। তাহলে আমরা এটা বুঝলাম। দেন হচ্ছে এটা কি কস্টের হচ্ছে যে ইটস ইটস পারচেস কস্ট, তারপরে কস্ট অ্যাট্রিবিউটেবল, ডাইরেক্টলি অ্যাট্রিবিউট, অর্থাৎ হচ্ছে আপনি একটা মেশিন কিনে আনলেন, ধরেন আপনি এখানে একটা হচ্ছে একটা গাড়ি কিনে আনলেন, আপনার বাস, এটা হচ্ছে আপনার আপনার এমপ্লয়ীদের অফিসে নিয়ে যাওয়ার জন্য আপনি নিজেই এলসি করে বাসটা কিনলেন। এখন এই বাসটা আসলো হচ্ছে চিটাগাং পোর্টে, ওখান থেকে নামিয়ে ওখানকে ডিউটি পে করে ওইটাকে বড় লরিতে করে বা কিছুতে করে বা এবং চালিয়েও নিয়ে আসলেন, নিয়ে এসে আপনার টেস্ট রান করলেন। এই সমস্ত খরচগুলো যখন আপনি রেডি টু ইউজ হলো তার সেই পর্যন্ত সমস্ত খরচগুলো যোগ হবে, গতকাল যে বলেছিলাম। তার সঙ্গে দ্য ইনিশিয়াল এস্টিমেট অফ দ্য কস্ট অফ ডিসমেন্টলিং অ্যান্ড রিমুভাল অফ দ্য আইটেম। অনেক ক্ষেত্রে যেটা হয়, ধরেন আপনি একটা জায়গায় একটা ল্যান্ড কিনলেন বা ল্যান্ডটা লিজ নিলেন লম্বা সময়ের জন্য, ল্যান্ডটা কিনলেন, কিনে মনে করলেন এই ল্যান্ডের নিচে হচ্ছে দেশ, তেল আছে, গ্যাস আছে। সো আপনি ওই ওই ধরনের, বা আপনি একটা জায়গায় একটা 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 জায়গায় আপনি একটা জায়গা কিনলেন, কিনে সেখানে আপনি একটা বিল্ডিং করলেন বা একটা প্রিফেব্রিকেটেড করে মনে করলেন যে এখানে আমি 2 বছর ব্যবসা করব, এখানে আমার পরবর্তীকালে আমি সরায় ফেলবো কারণ শহর এক্সটেন্ড হবে। এখন যে অ্যাসেটটা আপনি যে জমিটা কিনলেন, জমির সাথে যে ইনফ্রাস্ট্রাকচার করলেন, ওই ল্যান্ড ডেভেলপমেন্ট খরচ যোগ করবেন, সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার আর একটা অ্যাসেট হবে। কিন্তু পরবর্তীকালে আপনাকে মাথায় রাখতে হবে যে এই জায়গাটা লিজ অথবা কিনে নেন যদি, লিজটাও কিন্তু অ্যাসেট হিসেবে আসে। এটা আমি আইএফআরএস 16 আমরা দেখব। এখন এই যে ইনফ্রাস্ট্রাকচারটা ভাঙতে হবে, এই খরচটাকেও কিন্তু এখন এস্টিমেট করে নেওয়া লাগে অনেক ক্ষেত্রে। তো এই জন্য বলা হয় দ্য ইনিশিয়াল এস্টিমেট অফ দ্য কস্ট অফ দ্য ডিসমেন্টলিং অ্যান্ড রিমুভাল অফ দ্য আইটেম অ্যান্ড রিস্টোরিং দ্য সাইট। অনেক সময় যেটা আপনি একটা জায়গায় লিজ নিলেন, লিজ নিয়ে একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং করলেন, কিন্তু কন্ডিশন হচ্ছে ওরা বললো 3 বছরে এটা করেন, কোনো সমস্যা নেই, আপনার এই যে স্টিল স্ট্রাকচার করে যে খরচ হলো 3 বছরের ডেপ্রিসিয়েশন করেন, কিন্তু কন্ডিশন হচ্ছে যখন আপনি এটা ছেড়ে যাবেন তখন এটা যা যা যেরকম ছিল সেভাবে করে দিয়ে যাবেন। তখন আপনাকে আবার সেই ভিতর থেকে ইট বালি রড উঠায়, সুরকি উঠায়, স্টিল উঠায় আবার নর্মাল পজিশনে এনে দিতে হবে। সো এই কস্টটাও অ্যাসেটের সাথে অ্যাড হয়ে যায়। সো এটা আমরা জাস্ট বুঝলাম। এরপরে আমরা নেক্সট ছিলাম হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দুইটা অ্যাকাউন্টিং পলিসি আছে, একটা কস্ট মডেল, একটা রিভ্যালুয়েশন মডেল। এখন আমি আপনাদের একটা কোশ্চেন করি, ধরেন আপনার হচ্ছে আপনি XYZ কোম্পানিতে কাজ করেন, আপনার গাজীপুরে একটা ল্যান্ড আছে, একটা ল্যান্ড আছে ধরেন উত্তরবঙ্গে হচ্ছে দিনাজপুরে, আর একটা ল্যান্ড আছে পদ্মার ওপারে, আপনার এই যে পদ্মা সেতু হওয়ার আগে আপনি কিনেছিলেন, ভাঙা বা মাদারীপুরের ভিতরে। এখন কোনো কারণে আপনার ম্যানেজমেন্ট বলছে আপনাকে যে এই দিনাজপুরের জায়গাটার দাম কমে গেছে, কারণ ওটা হচ্ছে যে যেখানে কিনেছিলাম রাস্তা হওয়ার কথা ছিল, হয় নাই, অথবা কি ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, এখন এটা একদম কৃষি জমি হিসেবে আছে, দামটা বাড়ে নাই, রাদার কিছুটা কমে গেছে। কিন্তু গাজীপুরের ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট বেড়ে গেছে, এখন আমরা ডাইরেক্টলি আপনার এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যেতে পারি, ওখানে জায়গার দামও বাড়ছে, পদ্মার উপরেও বাড়ছে। তা আপনাকে বললো একটা কাজ করেন, আমার ব্যালেন্স শিটটা হেলদি করতে হবে। সো গাজীপুরের ল্যান্ডটা আর পদ্মার উপরের মাদারীপুরের ল্যান্ড দুইটাকে রিভ্যালুয়েশন করে কারেন্ট প্রাইজে নিয়ে আসেন, রিভ্যালুয়েশন কস্টে। আর উত্তরবঙ্গে দিনাজপুরে যেটা আছে আপাতত বাড়ছে না, ভবিষ্যতে হয়তো বাড়তে পারে, ওইটাকে আপাতত কস্ট মডেলে রেখে দেন। ইজ ইট ওয়ার্কেবল? এটা কি করা যাবে কি যাবে না? আমি আপনাদের জিজ্ঞেস করছি। স্যার যাবে না করা যাবে না স্যার, সবগুলা, স্যার করা যাবে যাবে না। না স্যার। করা যাবে না যাবে না। স্যার। যাবে নাকি? লজিকটা কি? স্যার রিভিলেশন করলে সবগুলোরই রিভিলেশন করতে হবে স্যার, জি সব স্যার, পলিসি সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। রিভিলেশন করতে হবে স্যার। আচ্ছা, এখানে আচ্ছা এখানে আপনারা ঠিকই বলেছেন, IS 16 বলা আছে অ্যাসেট ক্লাস, অর্থাৎ আপনি যদি ল্যান্ড গুলো করেন আর যদি কোনো কারণে বিল্ডিং না করেন অথবা ল্যান্ড করেন কিন্তু মেশিন না করেন, এটা পসিবল, কিন্তু ল্যান্ড করলে সব ল্যান্ড করতে হবে। হ্যাঁ, ল্যান্ডের ভিতরে আবার সাব ক্লাসিফাই করতে পারবেন না, ল্যান্ড করলে সব ল্যান্ড করতে হবে। আপনার যদি মেশিন করেন সব মেশিন করতে হবে। সো
এই গ্রুপ ওয়াইজ বা অ্যাসেট ক্লাস অনুযায়ী কাজটা করতে হবে। ইউ আর রাইট, একদম ঠিক বলছেন। তাহলে আমরা এটা দুইটা মডেলও পেয়ে গেলাম, আমরা গত ক্লাসেই দেখেছিলাম। এখন রিভ্যালুয়েশন করলে কি হয়, ক্যারিং অ্যামাউন্ট যেটা আছে সেটা ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে। এখন এখানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে ধরেন আপনি কস্ট মডেলে আছেন, খুব খেয়াল করে শুনেন, আপনি রিভ্যালুয়েশন মডেলে যাচ্ছেন না, কস্ট মডেলই শুরু থেকে রাখছেন, এটা তো অন্যায় না, আপনি এটা করতে পারেন। কিন্তু কস্ট মডেল হলেও আর একটা আইএস, আমি ওই আইএসটা আপনাদেরকে কপি দিয়ে দিব, বাট এখন বলে দিই, এখানে শেষ করি। সেটা হচ্ছে IS 36, আমি একটু পরে দেখাবো। এই কস্ট মডেল যখন হয় তখন IS 36 একটা টার্ম আছে, এটাকে বলা হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন। এখন ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশনটা কি? প্রথম হচ্ছে, জি একটু মিউট করে রাখেন, মানে একটু শব্দ হচ্ছে। সো আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন। আচ্ছা, এখন আমি আজকের ক্লাসে বলছিলাম যে IS 36 পড়াবো এবং 38 পড়াবো একই সঙ্গে, আমি যাচ্ছি, বাট এখন একটু বলে নিই, প্রথম মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন একটা অ্যাসেট আমরা হচ্ছে, যে অ্যাসেটটাকে কিনেছি, আমরা একটা কস্ট মডেল, আনমিউট করেন না প্লিজ, হ্যাঁ, একটা শব্দ হচ্ছে, এই যে কাছ থেকে আসতেছে আমি জানি না, বাট একটু মিউট রাখেন, হ্যাঁ সবাই মিউট রাখেন, একটু শব্দটা আনপ্লেজেন্ট, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি কস্ট মডেলে রাখছেন, কোনো অসুবিধা নেই। এখন IS 36 বলছে ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট মানেই হচ্ছে কোনো রকম লস হওয়া। এখন লস দুই ধরনের হয়, কারেন্ট অ্যাসেটে হয়, নন কারেন্ট অ্যাসেট হয়। কারেন্ট অ্যাসেটের লস যেটা হয় সেটা হচ্ছে ইনভেন্টরির ভিতরে। ইনভেন্টরি লসটাকে আমরা কি মেথডে করব সেটা ডিফাইন করবে। ধরেন আপনার যতটা অ্যাসেট আছে, সেই অ্যাসেটের ভ্যালু যে দামে আপনি ব্যালেন্স শিটে দেখাচ্ছেন, সেই অ্যাসেটের ভ্যালু যদি ব্যালেন্স শিট ভ্যালু থেকে কম আসে তাহলেই তো লস আসবে। আমি কি রাইট অর রং? রাইট স্যার। জি স্যার। রাইট। এখন অ্যাসেটের ভিতর দুইটা ক্লাস আছে, একটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। এন্ড কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি থাকতে পারে? ইনভেন্টরি, এটা লস হবে কি হবে না, কি করবেন না করবেন, এটা IS 2 তে আছে। IS 2 তে আমরা জানি যে ইনভেন্টরি যখন আমরা আপনার ভ্যালুয়েশন করি তখন লোয়ার অফ কস্ট অর মার্কেট কনসিডার করে আমরা যদি এই মেথডে যাই, তাহলে দেখা যায় একটা একটা ইনভেন্টরি যে দামেই কেনা থাক না কেন, যদি মার্কেটে এটা ভ্যালুর সিগনিফিকেন্টলি ডিক্লাইন করে, তাহলে অ্যাডজাস্টেড হয়ে আমরা হচ্ছে মার্কেট প্রাইজের থেকে NRV বের করি, নেট রিয়ালাইজেবল ভ্যালু, এবং সেখান থেকে বের করে দেখাই। এটা আমার একটা আলাদা, আমি জানি না তারেক কামাল স্যার নিয়েছে, যদি তারপর বুঝতে অসুবিধা হয়, আমার একটা ভিডিও আছে, আমি ক্লাসের শেষে দিয়ে দেবো নেট রিয়ালাইজেবল কিভাবে বের করতে হয়। তো নেট রিয়ালাইজেবল ভ্যালু দিয়ে কিভাবে বের করতে হয়, ইনভেন্টরি ধরেন ভ্যালু আছে আপনার বইতে 10 টাকা, এটা মার্কেটে বিক্রি হচ্ছে হচ্ছে 9 টাকা, কিন্তু বিক্রি করতে গেলে আবার হচ্ছে 8 আনা খরচ হয়, 50 পয়সা খরচ হয়। তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালু হবে ওই 9 টাকা থেকে 50 পয়সা বাদ দিলে যেটা আসে 8.5 টাকা, ইজ ইওর নেট রিয়েলাইজেবল ভ্যালু। এখন কস্ট আছে 10 টাকা, আর নেট রিয়েলাইজেবল ভ্যালু আছে হচ্ছে 8.5 টাকা। সো অ্যাজ পার IS 2, যদি আপনি নেট রিয়েলাইজেবল ভ্যালু লোয়ার অফ কস্ট অর মার্কেট ধরেন, তাহলে 8.5 টাকা আপনার যখন ইনভেন্টরি ভ্যালু ধরবেন তখন অটোমেটিকলি 1.5 টাকা আপনার লস রিয়ালাইজ হয়ে যাবে। এটা হচ্ছে ইনভেন্টরি বা নন কারেন্ট অ্যাসেটের লস রিয়ালাইজেশন, বা বা এই টার্মটাকে ইম্পেয়ারমেন্ট বলে না, এটাকে লস রিকগনো বলে। আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, হুইচ ইজ অলসো ইয়োর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, সরি কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল ইজ অলসো ইয়োর কারেন্ট অ্যাসেট। এইটা আবার কিভাবে কি করবেন, এই কথাটা বলা আছে IFRS 9, একটু নোট রাখেন, পরবর্তীকালে নেক্সট সেশন যখন IFRS 9 হবে তখন দেখবেন। IFRS 9 অনুযায়ী অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ইওর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এবং এইখানে যদি যেটুকু পাওয়ার সম্ভাবনা নাই, ধরেন আপনার অ্যাকাউন্টস রিসিভেবলে দেখানো আছে 100 টাকা, আপনি মনে করছেন মার্কেটে যাদের কাছে বাকি দিয়েছেন এই 100 টাকা পুরোটা পাওয়া যাবে না, 98 টাকা পাওয়া যেতে পারে। এই যে 2 টাকা পাবেন না, না পাওয়ার সম্ভাবনা, এই 2 টাকা হচ্ছে 2%, এই 2%কে প্রভিশন করবেন, যেটাকে বলা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। এই টাকাটা কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে কমায় দেখাবেন, এটা আবার IFRS 9 বলা আছে। তাহলে আমরা নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে স্ব আইএস বলা আছে, সরি কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে স্ব আইএস বলা আছে, আর নন কারেন্ট অ্যাসেট 3 জায়গায় বলা আছে কথাগুলো। এক হচ্ছে যে আমাদের 16-এ, আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের আরেকটা ক্লাসিফিকেশন আছে, এটাকে বলে ইনটেনজিবল অ্যাসেট, সেটা একটু পরে দেখাবো 38। যে 38-এ বলা আছে, আরেকটা বলা আছে হচ্ছে 36 কিভাবে ইম্পেয়ারমেন্ট করবেন। সো তাহলে আমি IS 16 পড়াতে যে আমি হচ্ছে কারেন্ট অ্যাসেটের দুইটা এক্সাম্পল দিয়ে বললাম যে ওই আইএস গুলো স্ব ক্ষেত্রে বলা আছে। আর প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের ক্ষেত্রে যদি কোনো লস আসে, লস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আপনি রিভ্যালুয়েশন মডেলে যান আর কস্ট মডেলে যান, সেই লসের সম্ভাবনাকে আমরা বলবো ইম্পেয়ারমেন্ট।
এখন এই ইম্পায়ারমেন্ট জিনিসটা কি? ইম্পায়ারমেন্ট মানে হচ্ছে যে দামে আপনার ব্যালেন্স শিট আপনি শো করছেন তার থেকে আসলে মার্কেট ভ্যালু কমে যাওয়ার পসিবিলিটিকে ইম্পায়ারমেন্ট বলে। বোঝা গেছে ইম্পায়ারমেন্ট কথাটা? ইজ জি ইট? স্যার। ওকে। এখন এখন এই ইম্পায়ারমেন্ট করবেন কি করবেন না, এটা আসলে কিন্তু একটা ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশন লাগে। এখন আমাদের যত একটু পরে যে আইএসটা আমরা দেখাবো, IS 38, এখানে হচ্ছে ইনটেনজেবল অ্যাসেট। ইনটেনজেবল অ্যাসেট কি কি? পেটেন্ট, গুডউইল, ট্রেডমার্ক, ইভেন আপনার সফটওয়্যার। ধরেন আমরা আমাদের বিসপ্যাক নামে একটা সফটওয়্যার আছে, আমরা অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন অলরেডি 3টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 2টাতে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, আর একটা বড় বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট গার্মেন্টসে আমরা এটা ইমপ্লিমেন্ট করছি, বিসপ্যাক। হ্যাঁ, তো আমাদের আরো মানে আমরা আবার আমি এসএসজির বোর্ডে একসময় ছিলাম, ওখানে ইনভেস্টমেন্ট আমাদের কোম্পানিতে আছে, বিসলিউশন আছে। ওখানে একটা সফটওয়্যার ইউজ করতাম, সেটা হচ্ছে এসএপি। এসএপি যখন কেনা হয়েছে, এটাকে কত টাকা ইম্পোর্ট করেছি, কত টাকা ডিউটি দিতে, সবকিছু মিলে আমরা এটাকে একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট হিসেবে রেখেছি। এখন আমি 36-এর সময় এটা বলবো, 38-এর সময় বলবো, বাট এখন অ্যাডভান্স বলে রাখছি, রিপিট হবে কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্স বলে রাখি, ওই সময় ভুলে যেতে পারি। সেটা হচ্ছে এই ইনট্যাঞ্জেবল অ্যাসেট আবার দুইটা ক্যাটাগরিতে থাকে। একটাকে বলা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট উইথ এ ডেফিনেট লাইফ টাইম, আর একটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট উইথ ইনডিফিনিট লাইফ টাইম। এটা কি বোঝা গেল? কথাটা বোঝা গেল? বলেন তো। জি না স্যার। আচ্ছা। স্যার একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, ক্লিয়ার করে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার একটা এসিপি আপনি কিনলেন 2020 সালে, পরে বলা হলো যে এই এসিপির ভার্সনটা হচ্ছে ইসিসি 6। ইসিসি 6 মানে হচ্ছে ওদের এই মডেলটার নাম ইসিসি 6। আপনি 2018 সালে বা 2016 বা 15 সালে যখন কিনতে চাচ্ছেন, তখন ওরা বলছে যে ইসিসি 6 কিনেন, এইটা লাইফ টাইম আমরা ধরে নিচ্ছি যে এটা 2028-এর পরে আর ইউজ করা যাবে না। আমাদের R&D তে আরেকটা সফটওয়্যার নিয়ে কাজ চলতেছে, যেটা এখনো আসে নাই। আমি 2015-16-র কথা বলছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 2015 সালে আপনি এসিপি কিনতে যাচ্ছেন, তখন আপনাকে বলা হচ্ছে যে, বা বলে না, আপনি কোয়ারি করে জানতে পারলেন যে এই যে মডেলটা চলছে এটার নাম হচ্ছে ইসিসি 6। এই ইসিসি 6টা হচ্ছে এখন কেনা যাবে, ইউজ করা যাবে, কিন্তু 2028 বা 30 সালের পরে ম্যান্ডেটরিলি এটার কাজ করবে না, কারণ ওরা নতুন একটা মডেল বার করতেছে, সেটা হচ্ছে S/4HANA। হ্যাঁ, এখন সিমিলারলি আমরা যেমন ওই যে আইফোন কিনি, প্রতি বছর মডেল চেঞ্জ হয়, এটা সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে। তাহলে যখন আপনি 2015-16 সালে আপনি এই সফটওয়্যারটা কিনছেন, তখন আপনি জানছেন যে 2030 সালের পরে এইটা আর চলবে না, তখন আমাকে নতুন করে S/4HANA-তে কনভার্ট করতে হবে, এবং তখন S/4HANA আমাকে প্রাইস দিয়ে কিনতে হবে। তাহলে এই সফটওয়্যারটা একটা লাইফ টাইম আছে, আপনি জানতে পারলেন, যদিও এটা ইনটেনজিবল অ্যাসেট, বা 2014 বা 15-তে কিনে বা 16 কিনে বা 18-তে কিনে আপনি বুঝলেন 2030, তাহলে আপনি ধরে নিলেন 12 বছরের ভিতরে এটাকে এটাকে আপনার অ্যামোর্টাইজ করতে হবে। ইনটেনজিবল অ্যাসেটকে ডেপ্রিসিয়েশন বলে না, বলে অ্যামোর্টাইজেশন। তাহলে এই এই ইনটেনজিবল অ্যাসেটটা ডেফিনেট লাইফ টাইম আছে। তো এই ইনটেনজিবল অ্যাসেট, বলেন প্লিজ। স্যার আজ কাজী ফার্ম গ্রুপে এরকম একটা আছে, অ্যাডেম্পিয়ার থেকে আইডেম্পিয়ার আসছে 2016-17-তে। যাই হোক, মানে আপনার এটা হয় যে অনেক সময় সফটওয়্যারটা ডিসকার্ডেড হয়ে যায় অথবা নতুন করে নিতে হয়। আমার কথা সিম্পল, আমি ওই ডিটেইলে যাচ্ছি না, এটাই কথা যে ইনটেনজিবল অ্যাসেট উইথ এ স্পেসিফিক লাইফ টাইম। হ্যাঁ, আপনি একটা গাড়ির মডেল বানালেন, আপনি একটা ওষুধ বানালেন, এই ওষুধটা একটা পেটেন্ট, এটা একটা পেটেন্ট। আপনি বললেন যে এই পেটেন্টটা আগামী 7 বছর চলবে, এরপরে এটা চলবে না। তাহলে এই 7 বছর যখন ইনটেনজিবল অ্যাসেট, আপনার পেটেন্ট মানে হচ্ছে কি ফর্মুলায় বানাইছেন, কি ফর্মুলা, অথবা আপনার ট্রেডমার্ক তৈরি করলেন, বললেন যে এটা আর অমুক সালের পরে আর চলবে না। এটা কিন্তু হয় আমাদের এই গাড়ির মডেল, ফোনের মডেল, ইভেন আপনার হচ্ছে মেশিনের মডেল, এগুলো কিন্তু লাইফ টাইম পর্যন্ত চলে। আপনি অনেক R&D করে, অনেক টাকা পয়সা খরচ করে মেশিনটা করলেন বা মডেলটা বানালেন, বাট যখনই লাইফ টাইম হয়ে গেল, এটাকে বলে ডেফিনেট লাইফ টাইমের ওই ইনটেনজিবল অ্যাসেট। এই ডেফিনেট লাইফ টাইমের কিন্তু ইম্পায়ারমেন্ট অলওয়েজ, মানে মানে এটা টেকনিক্যালি করতে হবে, কিন্তু মাস্ট ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হয় না। কিন্তু যেসব ইনডিফিনিট লাইফ টাইম হয়, কিরকম? আপনারা একটা সফটওয়্যার কিনেছেন, বিসপ্যাক কিনলেন, বিসপ্যাকে আমরা কোনো লাইফ টাইম দিচ্ছি না। বিসপ্যাক আমরা ইনশাল্লাহ যতদিন আমাদের কোম্পানি থাকবে ততদিন বিসপ্যাক চলবে, সাপোর্ট তাদের দিব, এএমসি করা আছে। এই যে সফটওয়্যার আমরা ইনডিফিনিট লাইফ টাইম অনেকদিন চলবে, এরকম সফটওয়্যার গুলোর ক্ষেত্রে ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশন থাক বা না থাক, তাকে টেস্ট করতে হয়। আমি বুঝাইতে পারছি কি পারি নাই?
কেউ বুঝছেন? স্যার রিপিট করবেন আরেকবার? আচ্ছা, সেটা হচ্ছে আমরা পড়াচ্ছি এখন IS-16। IS-16 এসে বললাম যে আরেকটা আইএস আছে, এই যে আমরা যে পিপিই বলছি, পিপিইটা হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটাকে ট্যানজিবল অ্যাসেট বলে। এছাড়া IS-38-এ, যেটা বললাম একটু পরে দেখাবো, সেই IS-38-এ আরেকটা অ্যাসেট আছে, এই অ্যাসেটটাকে বলে ইনট্যানজিবল অ্যাসেট। গতকালকে আমাকে একজন বলছিল, স্যার এগুলো পড়ানোর সময় একসাথে মিলাই দিন। এই কারণে মিলাই দিচ্ছি যে অ্যাসেটের আপনার নন কারেন্ট অ্যাসেটের ভিতর দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে পিপিই। পিপিইতে কি থাকে? ল্যান্ড, বিল্ডিং, মেশিন, গাড়ি টাড়ি যত কিছু। আর এক ধরনের অ্যাসেট ক্লাসেস যেটাকে বলে ইনট্যানজিবল অ্যাসেট, যেটাকে ধরা ছোঁয়া যায় না। সেটা কি? গুডউইল, তারপরে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, হ্যাঁ, সফটওয়্যার, এগুলো। তা আমি বললাম এবার আসতেছি তাহলে, IS-16-এ বললাম পিপিই, IS-38-এ বললাম হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। এবার আমি 36 নিয়ে কথা বলছি, ইম্পেয়ারমেন্ট। তো ইম্পেয়ারমেন্টের কথা বললাম যে ইম্পেয়ারমেন্ট করতে হবে কি হবে না, এটা একটা লিস্ট আছে। সেই লিস্টের ভিতর বলা আছে যে যদি কোনো ইনটেনজিবল অ্যাসেট উইথ ইনডিফিনিট লাইফ টাইম হয়, তাহলে তাকে ইম্পেয়ারমেন্ট প্রতি বছর করতেই হবে। ঠিক আছে? কিন্তু যদি অ্যাসেটের লাইফ টাইম থাকে, আপনার একটা সফটওয়্যার কিনেছেন, এটা লাইফ টাইম আছে আগামী 10 বছর, সেটাকে মাস্ট ইম্পেয়ারমেন্ট করতে হবে না, সেটা নর্মাল অ্যাসেটের মতো হবে। কিন্তু যদি এটা অ্যাসেটের ইনডিফিনিট লাইফ টাইম হয়, তাহলে প্রতি বছর এটাকে ইম্পেয়ারমেন্ট করে দেখতে হবে, ইম্পেয়ারমেন্ট টেস্ট করে দেখতে হবে যেটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে কি হয়নি। স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। স্যার, এই ইম্পায়ারমেন্ট টেস্ট কি ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা করে থাকে? এটা আসলে দুইভাবে হয়। আপনার হচ্ছে যে ধরেন, যেমন বড় গ্রুপ, আকিস গ্রুপ সহ অনেক গ্রুপে আমরা ভ্যালুয়েশনের কাজও করে থাকি, অনেকগুলা ওদের গ্রুপের বিভিন্ন অ্যাসেট অথবা কোম্পানি ভ্যালুয়েশন করেছি, বা ইম্পায়ারমেন্ট টেস্টের কাজটাও করছি যদি এক্সপার্ট নেই। নর্মালি ইম্পায়ারমেন্ট টেস্ট আপনার অর্গানাইজেশন থেকেও করা যায়, আপনার নিজেরাও করতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ এটা তো অ্যাকাউন্টিং নলেজ রাখতে হবে, সঙ্গে কিছু ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে। ধরেন যদি একটা বিল্ডিং হয়, তাহলে এখানে ডেফিনেটলি সিভিল এবং এই লোকগুলা লাগবে। যদি একটা ইকুইপমেন্ট হয়, তাহলে আপনার অ্যাকাউন্টেন্ট প্লাস হচ্ছে আপনার ফ্যাক্টরিতে নিশ্চয়ই আপনার হচ্ছে যে ইলেকট্রোমেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, যারা এটার লাইফ টাইম সম্পর্কে বলতে পারবে। তো সেটা নিয়ে আমি পরে আসছি। আপনার ইউ আর রাইট যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা এটা ঠিক করে, কারণ এটা কত টাকায় কি হবে। তাহলে আপাতত আমরা এটুকু স্যার বুঝলাম। একটু ইম্পেয়ারমেন্ট টেস্টের একটা এক্সাম্পল যদি কখনো দিতেন আর কি। এখনই দিচ্ছি। ধরেন ইম্পেয়ারমেন্ট টেস্ট মানে কি, যখন আপনি বুঝতেছেন, সোজা বাংলায় কথা বলি, ঠিক আছে? ধরেন আপনার আপনার জমি আছে, আপনার জমি, আপনার যে কথা বললেন নাম কি ভাই আপনার? স্যার মাহমুদ, স্যার মাহমুদুল হক। মাহমুদুল হক। দেশের বাড়ি কোথায় ভাই আপনার? স্যার ঝালকাঠি। আচ্ছা, ঝালকাঠি, ঠিক আছে, ভালো উদাহরণ দিয়েছেন। ঝালকাঠি নদী আছে না প্রচুর? জি, জি স্যার। আচ্ছা, তাহলে আপনার বাড়ি আছে নদীর পাশে। নদীর পাশে পদ্মার মতো বড় বড় নদী আছে, ওখানেও নদী আছে, ধরেন কচা নদী, বিভিন্ন নদী ধরলাম। এখন এই নদীগুলো প্রতি বছর ভাঙন হয়। এখন ঢাকার উত্তরায় যার ল্যান্ড আছে, তার ল্যান্ড নর্মালি বাড়বে। তার ল্যান্ড এমন একটা অ্যাসেট, সাধারণত ডেপ্রিসিয়েটেড হয় না, অ্যাপ্রিসিয়েটেড হয়। নর্মালি এক জায়গায় থাকে অথবা বাড়েন, কমে খুব কম। কিন্তু এই একই ল্যান্ড কিন্তু ঝালকাঠি অথবা হচ্ছে বরিশালের কোনো নদীর পাড়ে, অথবা আমাদের এই যে পদ্মা সেতুর পাড়ে, যেখানে হচ্ছে ভাঙনের সম্ভাবনা থাকে, তাহলে এই ল্যান্ডটা যে প্রতি বছর ভাঙার চান্স থাকে, এই সম্ভাবনা, এই ভয়, এই উৎকণ্ঠাকেই আমরা ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন বলি। মানে এটা কি কোনো চান্স আছে নষ্ট হওয়ার? যদি চান্স থেকে থাকে, তখন হচ্ছে এটা ইন্ডিকেশন আছে যে এটা নষ্ট হওয়ার একটা চান্স আছে। তখন যে আমরা চেক করি যে এই জায়গাটা কত বছরে ভাঙতে পারে, আদৌ ভাঙবে কিনা, অথবা এটা কি পাশে নদীর শহর রক্ষা বাদ দিয়ে দেয়া হচ্ছে, এটাকে শক্ত করতেছে, পানি উন্নয়ন বোর্ডে কাজ করতেছে, ইভেন আপনি প্রাইভেট ল্যান্ড হিসেবে আপনি নিজেরা দিচ্ছেন কিনা। এইগুলো করে যদি আপনি এটাকে বুঝেন যে এটা ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন আছে, কিন্তু এটা ইম্পেয়ারমেন্ট হবে না কারণ আপনি এটা প্রপারলি মেজর নিছেন, তাহলে এই ল্যান্ডের দাম কমানো লাগবে না। এবার বোঝা গেছে উদাহরণটা? জি স্যার। জি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনারা হচ্ছে সিম্ফনি মোবাইল কোম্পানিতে কাজ করেন, কেউ একজন ধরলাম। এন্ড সিম্ফনি কিছু আপনার ফিচার ফোন তৈরি করছিল। ফিচার ফোন মানে ওই যে বাটন ফোন, যেটা এটা তো আছে, সবাই তৈরি করে, নোকিয়ারও আছে, এখনো আছে। এখন তারা অনেকগুলো মেশিন টেশিন বসিয়েছে। তো বসানোর পরে তারা, যেহেতু টেকনোলজি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, নতুন নতুন করে স্মার্টফোনেরও মডেল চেঞ্জ হয়, তো তাদের এই এই ফোনটার মেশিনগুলো আসলে তারা প্রোডাকশন করবে কি, মার্কেটের ডিমান্ড থাকবে কি থাকবে না,
এই যে মার্কেট ডিমান্ড না থাকলে যে তার অ্যাসেটটা কিনেছিল, যে এই ফোনগুলো ফোনগুলো বানানোর জন্য ধরলাম তর্কের ক্ষেত্রে ওয়ালটন বা সিম্ফনি তাদের ধরেন 5 কোটি টাকার মেশিন এনেছিল তর্কের খাতিরে, বা 50 কোটি টাকার মেশিন এনেছিল, এটা বড় করেই বলি 50 কোটি টাকা। এখন মার্কেটে এই মডেলটা একদম ডিসরাপটিভ হবে, অর্থাৎ পুরোটাই বন্ধ হয়ে যাবে, এটা ডিসরাপশন হয়ে অন্য কোনো টেকনোলজি চলে যাবে, এই চান্স আছে। তাহলে এটা স্বাভাবিকভাবে সবাই জানে যে মোবাইলের, ফোনের বা টেকনোলজি কোম্পানি, সফটওয়্যারের, সরি, যারা হচ্ছে হার্ডওয়্যার তৈরি করে, যেমন ধরেন কম্পিউটার, ল্যাপটপ, এটা প্রতি মুহূর্তেই নতুন নতুন মডেল আসে, গিগাবাইট বার। একসময় আমরা হচ্ছে 40 গিগাবাইট দিয়ে, গিগাবাইট না তখন কি ছিল, 40 মেগাবাইট বোধ হয় না, গিগাবাইটে কম্পিউটার কিনতাম। আপনার হচ্ছে সেই 2000 সালে 50 50,000 70,000 টাকা লাগতো, আমরা হচ্ছে ইয়ে কিনতাম, ওই যে ওই আপনার 30 বা 50-এ। এখন তো এটা টেরাবাইট টাইট হয়ে অবস্থা খারাপ। এখন কোশ্চেন হচ্ছে, টেকনোলজি হচ্ছে প্রতি মুহূর্তে ডিসরাপশন হয়, তাহলে এই টেকনোলজি, এই মোবাইল ফোন তৈরি করার যে মেশিনারিজ আছে, এই মেশিনারিজের লাইফ টাইম ছিল 20 বছর। তা আপনি 20 বছরের ডেপ্রিসিয়েশন করছেন কোন লজিকে, যে 20 বছর এখান থেকে উপযোগিতা পাবেন। এখন হঠাৎ করে 5 বছরের পর যদি মনে হয় যে এই মেশিন আর কোনো কাজে লাগবে না, এটা দিয়ে না কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে, প্রোডাক্ট তৈরি তৈরি করলে মার্কেটে বিক্রি হবে না, আবার এটা কোনো অন্য কোথাও করা যাবে না, তো তাই যদি হয় তাহলে এই মেশিনারি স্ট্রেট অয়ে স্ক্র্যাপ হয়ে যাবে। স্ক্র্যাপ মানে এটাকে ভাঙারি হিসেবে বিক্রি করতে হবে। তাহলে এই যে টেকনোলজিক্যাল ডিসরাপশনের কারণে আপনার প্রোডাকশন প্রসেস বা আপনার ব্যবসার যে প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে, এই কারণে এই মেশিনগুলো অবসলিট হতে পারে, এই ভয়টাকে হচ্ছে বলে ইন্ডিকেশন। আর ইন্ডিকেশন অনুযায়ী যখন আপনি রিয়েল ট্রিটমেন্টটা করেন, যে এই মেশিনে আর 5 বছর গেছে, আমার লাইফ টাইম ছিল 20 বছর, কিন্তু আগামী 2 বছর পরে আর কোনোভাবেই চান্স নেই এই এই প্রোডাক্টগুলো বাংলাদেশের মার্কেটে চলবে, তাহলে এই যে তার লাইফ টাইম 20 বছর থেকে কমে 7 বছর হয়ে গেল, এই কারণে যে লসটা হলো, এই লসটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট লস। এবার বোঝা গেছে এক্সাম্পল? ইয়েস স্যার। জি ওকে, স্যার। জি 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 স্যার। স্যার। এক ছোট দুইটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার, ওই যে প্রথমে আপনি কিছুক্ষণ আগে বলে গেছিলেন, একটু কনফার্ম মানে ক্লিয়ার হওয়ার জন্য একটু বলতেছি। যেমন স্যার, একটা প্রজেক্ট 5 ইয়ার্স এর একটা প্রজেক্ট, ওটার জন্য আমি কিছু মেশিনারি নিলাম, একটা শেড রেডি করলাম। হুম। তো মেশিনারি, শেড, এগুলোকে আমি পিপিতে নিয়ে আসলাম। হুম। আর সাথে 5 বছর পরে প্রজেক্টটা যখন শেষ হয়েছে, তখন এই মেশিনারি এবং এই শেড গুলো খুলে নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার, নিট এন্ড ক্লিন করে একেবারে যেভাবে ছিল ওইভাবে করে যেতে হবে, কন্ডিশন আছে। তাহলে 5 বছর পরে এগুলোকে শিফটিং করার জন্য এবং হুম। আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যে কস্টিংটা হবে, এটা হুম। আগে এস্টিমেশন করে স্যার পিপিতে নিয়ে আসবো। হ্যাঁ, আগে এস্টিমেট করে ওটাকে আবার টাইম ভ্যালু অফ মানি দিয়ে কনসিডার করে, অর্থাৎ যদি এমন হয় আচ্ছা। 5 বছর পরে এখানে 1 কোটি টাকা খরচ হবে, তাহলে এক জি কোটি জি টাকার ভিতরে আপনার একটা হচ্ছে, আমরা জানি যে ফিউচার ভ্যালুকে কারেন্ট ভ্যালু করার ফর্মুলা আছে, এটা সবাই জানে জি আমরা, হ্যাঁ, জি জি এটা জি ওই জি সফটওয়্যারে আছে। তো ওই টাইম 1 কোটি ভ্যালু টাকা অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, রাইট। তো এই ফিউচার অ্যামাউন্ট 1 কোটি টাকে কারেন্ট ভ্যালু করার জন্য ধরেন ইন্টারেস্ট রেট লেটসে 9 বা 10%, জি 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 দশ জি পার্সেন্ট দিয়ে কারেন্ট ভ্যালু করে এটা চলে আসবে ধরেন 60 লাখ টাকা। 1 কোটি টাকা 60 লাখ টাকা, 50 লাখ টাকা হলো। জি তাহলে জি জি আপনার মেশিন, আপনার আপনার শেড করছেন, শেডের খরচ 10 কোটি টাকা। এই দশ হুম। কোটি টাকার সাথে ওই টাইম ভ্যালু দিয়ে করে 60 লাখ যোগ করে 10,60,000 টাকা ভাগ দিতে হবে 5 বছর দিয়ে, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ স্যার। আর একটা ইস্যু ছিল স্যার, বলেন। ওই প্রিলিমিনারি এক্সপেন্স। তো আগে আমরা খুব সবাই প্র্যাকটিসটা করতো যে প্রিলিমিনারি এক্সপেন্স হিসেবে ইনডিভিজুয়াল অ্যাসেটের আন্ডারে নিয়ে আসতো প্রিলিমিনারি এক্সপেন্স, হুম। যেগুলাতে রেজিস্ট্রেশন খরচ থাকতো, হুম। বিভিন্ন লাইসেন্সেস খরচ থাকতো, বা আদার খরচগুলো থাকতো, কনসালটেন্সি খরচগুলো থাকতো। তো হুম। এখন তো অনেক এফসিএ বলতেছে স্যার যে না, এই প্রিলিমিনারি এক্সপেন্সকে সরাসরি পিএনএল এ নিয়ে নিতে হবে। তা এটা গ্রাউন্ডটা কি স্যার? গ্রাউন্ডটা হচ্ছে যে আপনার যে লজিকে এটা করতো, এটা কোনো গ্রাউন্ড ছিল না। গ্রাউন্ডটা এরকম ছিল, মনে করা হতো যে একটা কোম্পানি তৈরি করবার জন্য ডেফিনেটলি আরজেসি রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রাইমারি কিছু খরচ হয়, যেটাকে আসলে নর্মালি, মানে আমরা তো যে কোনো খরচকে দুইটা ভাগে ভাগ করি, একটা ক্যাপেক্স, একটা ওপেক্স। জি জি ওপেক্স মানে অপারেটিং এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি জি জি সরাসরি সেলস করার সাথে ভেরিয়েবল কস্ট অ্যাড হয়। আর জি জি এই খরচটা হচ্ছে একটু লং রান, যেহেতু কোম্পানি লাইফ টাইম ধর খরচ, অনেক ধরেন কেউ যদি 100 কোটি টাকার পেইড আপ নিয়ে শুরু করে, তার মানে 100 কোটি টাকার অথরাইজ ক্যাপিটাল নিয়ে শুরু করে, তার ফিস টিস দিতে হবে, তো এটা মনে করে, বা কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য কনসালটেন্টের ফি হাবিজাবি নিয়ে একটা টাকা হলো, তো এটাকে মনে করা হতো ওয়ান কাইন্ড অফ IS9 ছিল আগে। IS9 হচ্ছে ছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ, এটা সেই IS9টা বন্ধ হয়ে এখন IS38 আসছে। তো অনেকে এটাকে মেন্টালি ট্যাগ করার চেষ্টা করতো যে কোম্পানি যেহেতু লং টার্ম চলবে,
অথবা এই খরচটাকে আমি প্রিলিমিনারি খরচ হিসেবে রেখে এটা অ্যামোর্টাইজ করবো। বাট এটা আসলে IS-38 পারমিট করে না। IS-38 যে ইনটেনজিবল হওয়া যায়, কারণ এটা দেখেন, খেয়াল করেন, একটা ল্যান্ড কিনলে ট্যানজিবল অ্যাসেট, একটা মেশিন কিনলে ট্যানজিবল অ্যাসেট। একটা এখন যদি আপনি একটা গুডউইল করেন, মানে গুডউইল তো আর ইন্টারনালি জেনারেট হয় না, এটা পরে আবার বলবো, এখন আপাতত শুনে রাখেন যে গুডউইল কিন্তু নিজে নিজে বললেই হয় না আমার কোম্পানি গুডউইল। একটা কোম্পানি আরেকটা কোম্পানি কেনা বেচার সময় একটা কোম্পানি যখন 100 টাকার প্রাইসের জায়গায় 120 টাকা দিবে, তখন 20 টাকাকে গুডউইল ধরে নেওয়া হয়। কিন্তু ইন্টারনালি গুডউইল করা যায় না। কিন্তু ইন্টারনালি আপনার পেটেন্ট হয়, ট্রেডমার্ক হয়, কপিরাইট হয়, বিভিন্ন কিছু হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আপনি কোম্পানি ফর্ম করলেন, এটা তো আপনার ট্যানজিবল অ্যাসেট হলো না, তাহলে এটাকে ইনট্যানজিবল অ্যাসেট নিতে হবে। আর ইনট্যানজিবল অ্যাসেট হওয়ার যে ক্রাইটেরিয়া অ্যাজ পার IS-38, এখানে কোথাও বলা নাই যে কোম্পানি ফরমেশনের খরচটাকে ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে আনা যাবে। সেই লজিকেই এটাকে আসলে একাধিক বছরে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আপনার বড় জোর কি করা হয়, কোম্পানি প্রি অপারেটিং স্টেজ, অর্থাৎ আপনি এখনো অপারেশন শুরু করেন নাই, ওই সময় খরচটাকে আপনি রাখতে পারেন। যেদিন থেকে অপারেশন শুরু হলো সেদিন থেকে খরচটাকে একবারে চার্জ করাতে লজিক্যাল। তারপরেও কেউ কেউ অ্যালাউ করে, ধরেন আমরাও করতে যে দেখেছি যে বড় খরচ হয়েছে হয়তো একাধিক 2 বছর ভাগ করে দিল, নর্মালি এটা নাই। বাট এটা অ্যাকাউন্টিং পলিসিতে এনে আমরা এটাকে ভ্যালিডেট করে দিতে পারি। নর্মালি এটাকে অপারেশন শুরুর বছরে এটা খরচ হিসেবে দেখাই দেওয়া উচিত, এটাকে আর কোনোভাবেই ইনটেনজিবল অ্যাসেট হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই অ্যাজ পার IS-38। ক্লিয়ার? বোঝা গেল? যিনি কোশ্চেন করছিলেন বুঝছেন ভাই? আমাকে শোনা যায় না? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শোনা যায়। ওকে, স্যার স্যার আচ্ছা, বুঝছি স্যার। হ্যাঁ স্যার ওকে, শুনতে পাচ্ছি স্যার। আমি ঠিক আনমিউট ছিলাম স্যার, মিউট করে রাখছিলাম, মিউট করে ঠিক রাখছিলাম। আছে, মিউট করে রাখেন, ঠিক আছে। স্যার তাহলে আমরা হ্যালো অনেকগুলো প্র্যাকটিক্যাল ইস্যু, আমরা মানে ক্লাসের কন্টেন্টে আগাতে পারছি না, আমি অনেক প্র্যাকটিক্যাল ইস্যু স্যার, সলভ। আরেকটু, আরে স্যার এটার সাথে রিলেটেড একটু কোশ্চেন ছিল স্যার, একটু। বলেন প্লিজ। স্যার ওই যে আপনি যেটা বললেন যে যে ধরেন একটা কোম্পানি স্টার্ট হওয়ার পর 3-4 বছর লেগে গেল তার অপারেশনে যেতে, বা 1 বছর লেগে গেল, একটা হুম, ফাইন্যান্সিয়াল ইয়ারে চলে গেল। হুম। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা জেনারেল যে এক্সপেন্ডিচার গুলো হয়েছিল স্যার, হ্যাঁ, হ্যাঁ। এটাকে কি স্যার ওই যে আমরা প্রি অপারেটিং এক্সপেন্স হিসেবে পরে 1-2 বছর অ্যামোর্টাইজ করা যাবে না? এটা কি এটাও দেখলাম একজন একটা সিএ ফার্ম বললো যে না, এটাও অ্যাডভার্টাইজ করা যাবে না, এটা যেটা হবে আমি বলি, এটা এটা পিএনএল বুঝছি নিয়ে আসতে আপনার। হবে। না, এটা নিতে হবে। এটা কোশ্চেন হচ্ছে যে ধরেন আপনার দুইটা হয়, একটা হচ্ছে যে একটা লোককে নিয়ে ফেলছেন, এই লোককে নিয়ে ফেললেন, রেভিনিউ নেই। আপনার ব্যবসা কি হয়, ব্যবসা শুরু করার পরে জি আপনার জি। হচ্ছে এই ব্যবসাটা শুরু করার পরে হচ্ছে লজিকটা কি আমি বলি, আমি কেন এটা আপনারা প্রবলেম সেটাই বুঝাই দিতে আপনাদের। যখন আমি একদম রুট কজ বলে দিব তখন বুঝতে সুবিধা হবে। ওই যে যে এফসিএরা বলছে ওইটা কিন্তু একদম রাইটলি বলছে, কেন বলছে আমি বুঝাই দিচ্ছি। ধরেন আপনি একটা ব্যবসা আপনি শুরু করতে চাচ্ছেন, শুরু করলেন, শুরু করে আপনি মনে করছেন যে রেভিনিউ আসা মানে অপারেশন। নো, অপারেশন শুরু হচ্ছে যে আপনি লোকজন নিলেন, সব সময় যে প্রথম বছরে সেলস আসবে তা না। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এই বছরে একটা লোক নিলেন যে আপনার হচ্ছে HR, যে লোক রিক্রুট করলো, আর লোক রিক্রুট করতে করতে, প্রোডাক্ট সিলেকশন করতে করতে হেড অফ HR নিলেন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিলেন, ফ্যাক্টরি করলেন, করতে করতে আপনার 3-4 বছর লেগে গেল। এখন কোশ্চেন হচ্ছে আপনি এখানে যখন এই ধরনের কোম্পানি ফরমেশনের খরচটাকে, এটাকে আপনি অ্যাকুমুলেটেড করে এটা ক্যাপিটালাইজ করে অ্যাসেট হিসেবে দেখাচ্ছেন, ইনটেনজিবল ন্যাচার হোক যেই ন্যাচার হোক, পরে আপনি এটা বলছেন যে অ্যামোর্টাইজ করবেন, ভাগ করবেন। তারপরে আপনি এই যে লোকজনকে নিয়োগ করছেন, HR এর লোককে নিছেন, ফ্যাক্টরি পিপল নিছেন, কিন্তু এখন পর্যন্ত সেলস শুরু হয় নাই। তা আপনি মনে করছেন যে এই খরচগুলো আমি রাখি যোগ করে, পরবর্তীকালে যখন সেলস আসবে তখন ভাগ করে দিব। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই স্টেজে এসে আপনি কিন্তু এইটা কোনো অ্যাসেট না, কিন্তু অ্যাসেট হিসেবে আপনি দেখাচ্ছেন। মানে আপনি করেছেন কিন্তু এমপ্লয়ি যারা হচ্ছে আপনার হয়ে কাজ করবে, লোক রিক্রুট করবে, ফ্যাক্টরি সেটা তৈরি করছেন, এগুলো অল আর বেসিকলি নট ক্যাপেক্স, অ্যাজ ওপেক্স, অপারেটিং এক্সপেন্ডিচার। কিন্তু আপনার মাথায় কেন করছে কাজ, আপনি মনে করছেন যে এখনো তো অপারেশন অর্থাৎ সেলস শুরু হয় নাই, তাহলে আমি যেহেতু টপ লাইন সেলস নাই, আমি এখানে কিভাবে খরচ দেখাই? এটা তো কোনো অসুবিধা নেই, আপনার টপ লাইন নাই, জিরো। তা আপনি লিখলেন সেলস COGS জিরো ইকুয়াল টু GP জিরো। এরপর এসে আপনি ওপেক্স এর ভিতর লিখলেন যে ফ্যাক্টরি ওভারহেড এত, বা ফ্যাক্টরি খরচ এত, অ্যাডমিন এত, জেনারেল এত, করে আপনার সেলস জিরো, কিন্তু আপনার খরচ হইলো 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা লস করলে কোনো সমস্যা নেই, নেগেটিভ ইপিএস আসবে, কোনো সমস্যা নেই। এটাই নিয়ম। কারণ যখন আপনি এই খরচগুলোকে একসাথে রাখছেন তখন একটা ফিকটিশিয়াস অ্যাসেট তৈরি হচ্ছে যেটা আসলে অ্যাসেট না। এই কারণেই আপনার যত এফসি এরা আপনাকে বলেছে এই লজিক্যালি বলেছে। এবার কি বুঝতে পারলেন আমার পয়েন্টটা? হোপফুলি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে?
স্যার ওকে। কিন্তু স্যার ওই যে আরজেএসসি বা হচ্ছে কি ট্রেড হ্যাঁ লাইসেন্স হুম, রিলেটেড যে এক্সপেন্স হ্যাঁ গুলো আছে হ্যাঁ। এগুলো তো প্র্যাকটিস আমরা মানে না না, এটা করা যাবে না, এটা আমি লজিক, এটা তো আপনি মানে আপনি নিজে বুদ্ধি খাটান বুঝতে পারবেন। আপনি ট্রেড লাইসেন্স প্রতি বছর আপনার রিনিউয়াল ফি দিতে হয়, তো আপনি কিভাবে এটাকে অ্যাসেট দেখাবেন? কোম্পানি তৈরি হয়েছে, কোম্পানির খরচ আমি তো ক্লিয়ারলি বললাম যে IS-38 অনুযায়ী ইনটেনজিবল। আপনি কোম্পানি তৈরি করছেন, এটা তো ল্যান্ড বিল্ডিং হিসেবে PPE তে আনতে পারছেন না। তাহলে আনতে গেলে আপনাকে যেটা করতে হইতো, আপনি এটাকে আনতে হইতো IS-38 অনুযায়ী আপনার হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটের কোথাও বলা নাই যে কোম্পানি তৈরি করলে এটার খরচটা আপনি এভাবে আনতে পারবেন, এই লজিকে হচ্ছে পারা যাবে না। কিন্তু যদি এমন ভাবে তৈরি করতেন যে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, ট্রেডমার্ক, তার পিছনে ফিস দিচ্ছেন, সেটা কিন্তু হতো। হ্যাঁ, তো যাই হোক, এটা আবার অনেকেই চালাক মানে বুদ্ধি করে, যদি এটা আমি আর এখন এটা বলবো না, এর চেয়ে বেশি আর এইটা নিয়ে অনেক বেশি সময় চলে গেছে। এটা তো এত সহজও না, বা আমি খুব সহজ করে বুঝে দিচ্ছি, যদি কেউ করতে চাইতো তাহলে সেটা সেই করতে পারতো। যে আমার কোম্পানির নাম লেটসে বিস বিস সলিউশন PLC, আমার ব্র্যান্ডের নামও বিসপ্যাক। আমি যদি বলতাম যে ঠিক আছে কোম্পানিটা তৈরি করেছি, কিছু খরচ আসছে, এটা আমি সবকিছু মিলে এটার হচ্ছে ট্রেডমার্কে রেজিস্ট্রেশন করেছি, তারপরে হচ্ছে যে আমি কোম্পানি ফরমেশন করেছি, এটাকে আমি লজিক্যালি আর্গুমেন্ট করে বুঝায়া হিসাব করে এটাকে ফেয়ারলি দেখাতাম যে দিস ইজ মাই ব্র্যান্ড রিলেটেড এক্সপেন্ডিচার, সো এই যে কপিরাইটটা, সেই এই ট্রেডমার্কটা পেলাম, এই ট্রেডমার্কের এগেনস্ট এত টাকা খরচ, অনলি দ্যাট কেস ইউ ক্যান ট্রিটেড অ্যাজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট। আপাতত এই নিয়ে আর কোশ্চেন করেন না, কারণ এই এক জায়গায় আটকায় গেছে, আপনারা একই ধরনের কোশ্চেন বারবার। লাস্ট আনসার শুধু একটা স্যার, সেটা তো প্রিলিমিনারি শেষে এক্সপেন্স, শেষে তাহলে তো শেষে আর কিছু শেষে থাকলো না স্যার। না, থাকবে না, থাকবে না, না, নো নো প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়ার, কোনো প্রিলিমিনারি এক্সপেন্স ওকে থাকবে না। ওকে স্যার, ওকে, ওকে স্যার, জি, ওকে স্যার। ওকে। স্যার আচ্ছা, আমার একটা কোশ্চেন আমি লাস্টে করি আর একটু পরে করি স্যার। হ্যাঁ শিওর ক্যাপিটাল শিওর, জি 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 প্রোগ্রেস জি। নিয়ে একটু ঠিক আছে, কথা পরে বলবো। করেন, পরে পরে পরে, হ্যাঁ পরে, জি জি ক্লাসের স্যার, আগে থ্যাংক পরে। ইউ। আচ্ছা, জি এখানে রিভলিউশন অ্যাসেট, আপনাদের সমস্যা হচ্ছে আপনাদেরকে আমি অ্যালাউ করে দিয়ে দেখে আপনার ক্লাসটা আটকায় রাখেন, কারণ ক্লাসটা শেষ করতে হবে, শেষে করেন। আচ্ছা, এখানে রিভলিউশন মডেল, এটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্টটা যেটা আছে, এটা থেকে ইনক্রিজও হইতে পারে, ডিক্রিজও হইতে পারে। ডিক্রিজ কিরকম? ডিক্রিজ দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ইম্পায়ারমেন্ট লসের মাধ্যমে ডিক্রিজ হইতে পারে, একটা ইম্পায়ারমেন্ট টেস্ট করে আপনি পান নাই, কিন্তু রিভ্যালুয়েশন করতে যে দেখলেন, রিভ্যালুয়েশন মডেলে এসে দেখলেন যে আপনার এটা ভ্যালু মনে করছিলেন বেড়েছে, আসলে বাড়েনি, কমে গেছে। তো কমে গেলে তো আপনার অ্যাজ এ রেজাল্ট অফ রিভ্যালুয়েশন, তখন হচ্ছে যে আপনার এক্সপেন্ডিচার ডেবিট হয়ে যাবে, লস হবে, আর হচ্ছে অ্যাসেটটা কমে যাবে। আর ইনক্রিজ হইলে আপনার অ্যাসেটটা বেড়ে যাবে, আর হচ্ছে রিভলিউশন রিজার্ভ হচ্ছে ক্রেডিট হবে। সো এটার এক্সাম্পলটা এখানে দেখলে বোঝা যাবে। একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে 50,000 টাকা, গত ক্লাসে দেখিয়েছিলাম, এটা এটা পড়বো না, এটা পড়েছি গত ক্লাসে। এখন যেটা হচ্ছে এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা দেখে আমি আপাতত আজকের মতো হচ্ছে পিপি শেষ করবো, তো অন্যটায় যাবো। এই এক্সাম্পলটা খেয়াল করেন, রিভলিউশন মডেল এক্সাম্পল, সেন্ট্রাল লাইকটা একটু হসপিটাল। শেয়ার করেন স্যার কাইন্ডলি। এই সাইটটা গত ক্লাসেই দেওয়া আছে, আপনারা যারা দেখেছেন এই আমরা সাইটটা। স্যার ওই যে আইএস আর আইএফআরএস যে একটা আচ্ছা গ্রুপ আছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ও সরি সরি, এই এটা তো ওরা ভুল করছে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ভাই, সরি। এই ক্লাসে কে আছেন? এটা তো খুব অন্যায় কাজ করছে। এই স্যার স্যার হ্যাঁ, আমি যে সিএফও কোর্সের ব্যাচে যে এই গত ক্লাসের যা যা দিয়েছিলাম, তা ISIFR যারা করছে তাদেরকে সবগুলো এটা ফরওয়ার্ড করেননি কেন? এরপর এখানে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিবেন প্লিজ, হ্যাঁ প্লিজ। শিওর শিওর স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরি ভাই, এটা আমাদের একটা ইয়ে ছিল, অসুবিধা ছিল, আমরা করে দিব। আচ্ছা, সেন্ট্রাল হসপিটাল হ্যাজ অ্যান আইটেম অফ ল্যান্ড ক্যারিং অ্যামাউন্ট ইন ইটস বুকস 13,000 টাকা। 2 years ago এ স্ল্যাম ইন দা, স্ল্যাম মানে হচ্ছে মার্কেটে ভ্যালু কমে গেছে, মানে এই যে যেটাকে বলা হচ্ছে যে মার্কেটে হচ্ছে এই আপনার রিসেশন চলছে, 2 years ago এ স্ল্যাম ইন দা মার্কেট, ভ্যালু অফ দ্য কোম্পানি রিডিউস দ্য ক্যারিং অ্যামাউন্ট। তার মানে একটা অ্যাসেটের দাম ছিল 15,000 টাকা, পরবর্তীকালে কোনো একটা কারণে ইকোনমিক রিসেশন, যেটাকে স্ল্যাম বলছে, এর কারণে ভ্যালু কমায় হচ্ছে 13,000 টাকা করা হয়েছে। তাহলে এই সময় কি অ্যাকাউন্টিং এন্ট্রি ছিল, কেউ একজন বলতে পারবেন? এই যে 15 থেকে 13 করা হলো, হোয়াট ওয়াজ দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি এট দ্যাট টাইম, বলবেন? 2 বছর আগে কি ছিল বলেন তো? ইম্পেয়ারমেন্ট লস ডেবিট 2,000 টাকা, আর হচ্ছে ওই ল্যান্ড ক্রেডিট, ঠিক আছে, এটা ছিল অ্যাকাউন্টিং এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, দিস ওয়াজ টেকেন দিস ওয়াজ টেকেন অ্যাজ অ্যান এক্সাম্পল ইন দ্য প্রফিট অ্যান্ড লস। তাহলে সরি, দিস ওয়াজ টেকেন অ্যাজ অ্যান এক্সপেন্স ইন দ্য প্রফিট অ্যান্ড লস। তার মানে ওই যে আমি বললাম যে ইম্পেয়ারমেন্ট লস ডেবিট 2,000 টাকা, আর হচ্ছে এই অ্যাসেটের ভ্যালু কমাই দেওয়া হয়েছে, অ্যাসেট ক্রেডিট করা হয়েছে। ওকে, দেয়ার হ্যাজ বিন এ সার্জ, সার্জ মানে বাড়া, হ্যাঁ, মানে যেটাকে বুম বা বুস্ট বলে। সো দেয়ার হ্যাজ বিন এ সার্জ ইন দ্য ল্যান্ড প্রাইস
ইন দ্য কারেন্ট ইয়ার, এই বছর আবার দাম বেড়ে গেছে, হঠাৎ করে স্টক মার্কেট ভালো হয়েছে, সবকিছু ভালো, দাম বেড়ে গেছে। হাউএভার দ্য ল্যান্ড ইজ নাও ওর 20,000 টাকা, তার মানে 15,000 টাকায় কিনে এটাকে কমিয়ে ফেলছিলেন 13,000 টাকা, বাট কারেন্ট ইয়ারে এসে দেখলেন, রিভ্যালুয়েশন করলে দেখলেন 20,000 টাকা। তাহলে আপনার অ্যাসেটের ভ্যালু বাড়বে, 13 তো যেহেতু করে ফেলছিলেন, আগে 15 থেকে 13 করার কারণে 2,000, মানে টোটাল 2,000 টাকা লস করে ভ্যালু করে ফেলছিলেন হচ্ছে 13,000 টাকা। সো এখন অ্যাসেটের ভ্যালু, ওই অ্যাসেটে আপনার হয়ে যাবে 7,000 টাকা ডেবিট। আর আগে যেহেতু প্রফিট অ্যান্ড লসে 2,000 টাকা হচ্ছে আপনার লস চার্জ করছিলেন, ডেবিট করছিলেন, এটাকে ক্রেডিট হবে। আর রিভ্যালুয়েশন সারপ্লাস 7,000 টাকা। এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বোঝা গেল কি গেল না? ইজ ইট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর আসেন। জি স্যার। জি, ওকে। The credit of the revaluation surplus will be shown under other comprehensive income. এই যে আপনার ক্রেডিট, যে আপনার এই যে আসলো, এই যে 5,000 টাকা, এটা আপনি রেগুলার ইনকাম হিসেবে আসবে না, এর উপর ট্যাক্স দিতে হবে না। খেয়াল রেখেন, এটার উপর ট্যাক্স দিতে হবে না, কারণ এটা রিয়েলাইজ গেইন না। রিয়েলাইজ গেইনের উপর ট্যাক্স দিতে হয় যখন আপনি এটা বিক্রি করতেন। ধরলাম আমি এটা 15,000 টাকায় কেনা ছিল, এটাকে ইম্পেয়ারমেন্ট লস দেখে 13,000-এ করছি, 2,000 টাকা লস হয়েছে, এরপরে আমি 20,000 টাকা বিক্রি করলাম। তখন আপনি এই 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 যে টাকাটা আসতো, এই যে টাকাটা 5,000 টাকা, এই 5,000 টাকা হতো আপনি হচ্ছে আপনার এই ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। এই কারণে তখন এটা সরাসরি ইনকাম স্টেটমেন্টে আদার হেড হিসাবে নিতেন। কিন্তু এখন যেহেতু এটাকে আপনার কাগজে পত্রে দাম বেড়েছে, রিভ্যালুয়েশন করছেন বাট ফিজিক্যালি বিক্রি করেন নাই, এই কারণে 5,000 টাকা শো হবে ইন দা আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এটা আপনারা জানেন, আপনারা IS 1 দেখেছেন ফরম্যাটে, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আচ্ছা, এটা শেষ হলো। এরপর দেখেন এগেইন, লেট আস সিম্পলি সোয়াপ মানে উল্টায় ফেললেন। সোয়াপ অ্যারাউন্ড দ্য এক্সাম্পল ওয়াজ গিভেন অ্যাবভ। দ্য অরিজিনাল কস্ট 15,000 টাকা ছিল, খেয়াল করেন। আর রিভ্যালু করে আপনার এই যে অরিজিনাল কস্ট ছিল আপনার 15,000 টাকা, আর হচ্ছে আপওয়ার্ড রিভ্যালুয়েশন করছেন হচ্ছে 20,000 টাকা। এখন তাহলে কি হবে? 15,000 টাকা কেনা, 20,000 টাকা হয়েছে। এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা বলেন তো, 15,000 টাকা হচ্ছে কেনা ছিল, 20,000 টাকায় রিভ্যালু করছেন, এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি ছিল ওই সময়? ওই সময় ছিল অ্যাসেট ডেবিট আর রিভ্যালুয়েশন প্রপার্টি নন নন কারেন্ট অ্যাসেট ডেবিট আর মানে সরাসরি ল্যান্ড রিভ্যালুয়েশন বলেন, সরাসরি ল্যান্ড ডেবিট 5,000 টাকা, আর হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস। রিভ্যালুয়েশন সারপ্লাস হচ্ছে 5,000 টাকা। ওকে ওকে। এখন বলতেছে the value has now fallen to 13,000 টাকা, the amount decline in value। তাহলে কি হবে? তাহলে দেখেন এই যে, রিভ্যালুয়েশন সারপ্লাস 5,000 দিয়ে ডেবিট হয়ে যাবে, আর হ্যাঁ প্রফিট হ্যাঁ, 2,000 টাকা দিয়ে ডেবিট হয়ে যাবে। ওকে। তাহলে এখন দেখেন, আমার আমার 15,000 টাকার থেকে করছিলাম 20,000, এই জন্য রিভ্যালুয়েশন সারপ্লাসটাকে যেটা ক্রেডিট করা ছিল আগে ডেবিট করলাম, তারপরেও কাভার করছে না, আরো 2,000 টাকা লস হয়েছে। এই লসটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে চলে 2,000 টাকা, আর হচ্ছে অ্যাসেটকে সরাসরি ক্রেডিট করলাম 7,000 টাকা। হোপফুলি পরের এক্সাম্পলটা বোঝা গেছে। স্যার ওকে, একটা কোশ্চেন ছিল এটার সাথে স্যার। বলেন, এই রিলেটেড হলে স্যার বলেন। জি জি রিলেটেড স্যার, যদি স্যার আনরিয়েলাইজ গেইন, যেহেতু ট্যাক্স আনরিয়েলাইজ গেইনের উপর ট্যাক্স হয় না স্যার, ইম্পেয়ারমেন্ট লস যদি হয় সেটা কি এক্সপেন্স হিসেবে একটা এক্সপেন্স মেনে নিবে স্যার? আসলে হয় কি, এটা আসলে ইম্পায়ারমেন্ট লসটাও মানতে চায় না এটা। এখন কোশ্চেন হচ্ছে যে ওই যেহেতু আনরিয়ালাইজ লসেও কনসিডার করে না, আনরিয়ালাইজ গেইনও করবে না, অতএব দিস উইল ট্রিটেড অ্যাজ এ, এইটাকে এই এই আপনি ইউ আর রাইট, থ্যাংক ইউ। এই আনরিয়ালাইজ গেইন অথবা লস যেহেতু আপনার সরাসরি আপনার অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হয় না অথবা ইনকাম হয় না, এই এই ট্রিটমেন্ট গুলোর জন্য আমরা একটা আলাদা IS করি, এটার নাম হচ্ছে IS 12। এটা হয়তো তারেক কামাল অথবা আমি নিব, এটার সময় দেখবেন যে আপনার এই গ্যাপগুলোকে রিকনসাইল করবার জন্য ট্যাক্স অথরিটির অ্যাকাউন্টিং, তাদের যে ট্যাক্সেশন ট্রিটমেন্ট, তাদের ট্যাক্সেবল ইনকামের সাথে আমাদের অ্যাকাউন্টিং প্রফিটের যে ডিফারেন্স হয়, এই ডিফারেন্সের কারণে রিকনসাইল করতে হয়। এটাকে বলা হচ্ছে ডিফার্ড ট্যাক্স ক্যালকুলেশন। সো এইটা আসলে কোনোটাই মানবে না, গেইনটাও মানবে না, লসটাও তারা খরচ হিসেবে অ্যালাউ করবে না। যদি কেউ করে থাকে ভুলে করবে, করে করে ফেলে, অনেকে না বুঝে, বাট এটা করার কথা না লজিক্যালি। হ্যাঁ, ওকে, গুড গুড কোশ্চেন, থ্যাংক থ্যাংক ইউ ইউ। ওকে, আচ্ছা, এখন আমরা ডেপ্রিসিয়েশনটা ইজি, এটা আমি আর কোনো কিছু বলবো না। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আপনার হচ্ছে ডি রিকগনিশন। ডি রিকগনিশন সিম্পল। আপনার ডি রিকগনিশন মানে কি? আপনি হচ্ছে যে অ্যাসেট ধরেন, ডি রিকগনিশন মানে হচ্ছে অ্যাসেট যদি ফুললি ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, তাহলে আমরা এই শুরুর দিকেই বলছিলাম না যে একটা কন্ট্রা অ্যাসেট তৈরি করা, অর্থাৎ একটা অ্যাসেট 100 টাকা কিনেছি,
100 টাকায় কিনে, খুব লজিক্যালি খেয়াল করেন, 100 টাকায় কিনে আমরা এটাকে প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ করে 10 বছর শেষ করব। তাহলে প্রথম বছর ডেপ্রিসিয়েশন ডেবিট 10 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10 টাকা, পরের বছর আবারও ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অর্থাৎ দ্বিতীয় বছর শেষে ব্যালেন্স শিট প্রেজেন্টেশন হচ্ছে এরকম হবে: 100 টাকা হচ্ছে আপনার ভ্যালু লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20 টাকা, ইকুয়াল টু হচ্ছে ক্যারিং ভ্যালু অথবা বুক ভ্যালু 80 টাকা। তৃতীয় বছর শেষে ক্যারিং ভ্যালু হচ্ছে 70, চতুর্থ বছর পরে 60, এরকম করতে করতে লাস্ট ইয়ারে যখন 0 হবে তখন হয়ে যাবে কি, তখন হচ্ছে ডিসপোজাল এন্ট্রি হবে, বা এটাকে ডি রিকগনিশন এন্ট্রি হবে। তখন হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে দিব 100 টাকা, আর অ্যাসেটটাকে ক্রেডিট করে দিব 100 টাকা। তাহলে হচ্ছে এতদিন ধরে যে কন্ট্রা অ্যাসেট মেনটেন করছিলেন একবারে নালিফাই করে দিলাম, বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাসেট নামে কিছু থাকলো না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে কিছু থাকলো না। এটাকে বলা হয় ডি রিকগনিশন বা ইয়ে। বোঝা গেল এটা? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, এখন হচ্ছে কিছু জি ডিসক্লোজার। স্যার। হ্যাঁ, জি। ডিসক্লোজার হয় কিরকম? ডেপ্রিসিয়েশন তো আমরা জানি, ডিসক্লোজার কিরকম হয়। ডিসক্লোজারে এসে দেখেন, খেয়াল করেন, আমরা নোটে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন করার পর একটা অ্যাসেট শিডিউল করতে হবে। অ্যাসেট শিডিউল করার রিকোয়ারমেন্ট হচ্ছে এই ডিসক্লোজার দিয়ে। আপনারা খেয়াল করে থাকবেন, যত ইনকাম স্টেটমেন্ট করেন এখানে আপনি দেখবেন যে একটা আলাদা অ্যাসেট শিডিউল করা হয়। এই অ্যাসেট শিডিউল হচ্ছে এই IS 16 এর প্যারা 73-তে বলা আছে, ফর ইচ ক্লাস অফ প্রপার্টি, যে ক্লাসের কথা বলছিলাম, যেমন ধরেন ল্যান্ড হইলে সব ল্যান্ড একসাথে, প্ল্যান্ট হলে সব প্ল্যান্ট একসাথে, ইকুইপমেন্ট হলে সব ইকুইপমেন্ট, এরকম করে আমরা ক্লাস করব। সেই ক্লাস অনুযায়ী বলছে ফর ইচ ক্লাস অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডিসক্লোজ কি হবে, বেসিস অফ অ্যাকাউন্টিং মেজারিং ক্যারিং ভ্যালু, কোন মেথডে করলেন, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন মেথডটা কি, কিভাবে করলেন, ডেপ্রিসিয়েশন মেথড, এবং এটা কোন ভ্যালু করলেন, এটা কি কস্ট মডেল নাকি রিভ্যালুয়েশন মডেল লিখতে হবে, ইউজফুল লাইফ অর ডেপ্রিসিয়েশন ডেট, গ্রস ক্যারিং অ্যামাউন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট লস, কতটা আপনার মূল অ্যামাউন্ট কত, অ্যাকুমুলেটেড কত, আর কোনো লস হয়েছে কি, ইম্পেয়ারমেন্ট লস থাকে, এটা ডিসক্লোজ করতে হবে। রিকনসিলিয়েশন অফ দ্য ক্যারিং অ্যামাউন্ট এট দ্য বিগিনিং অ্যান্ড এট দ্য এন্ড অফ পিরিয়ড। অ্যাসেট শিডিউলের আমরা থাকে, আমরা দেখেছি তো অ্যাসেট শিডিউলে কি থাকে, এডিশন, ডিসপোজাল, অ্যাকুইজিশন, রিভ্যালুয়েশন, ইম্পেয়ারমেন্ট, রিভার্সাল অফ ইম্পেয়ারমেন্ট। অনেক সময় ইম্পেয়ারমেন্ট লস চার্জ করছেন, পরে আবার কাভার করে গেছে। একটু আগে আমরা দেখছিলাম, আগে স্লাইডে দেখছিলাম যে ইম্পেয়ারমেন্ট লস কাভার করছি, পরে আবার ঘুরে গেছে। ডেপ্রিসিয়েশন, নেট ফরেন এক্সচেঞ্জ ডিফারেন্স, ট্রান্সলেশন, আদার মুভমেন্ট। সো এই ডিসক্লোজার গুলো করতে হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটা শেষ করলাম। ওকে স্যার, স্যার একটা ছোট কোশ্চেন ছিল স্যার। এখন এখন করেন, এটা নিয়ে আর কোশ্চেন থাকলে করেন, এখন অ্যালাউড। জি 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 স্যার, এই যে আমরা যে স্যার মানে ক্যারিং অ্যামাউন্ট, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিয়ে এটা নীল করে ফেললাম, বুকে আমার নীল হয়ে গেল, কিন্তু ফিজিক্যালি যদি স্যার এমন অ্যাসেটটা এখনো আছে, আরো 4-5 বছর যাবে, তখন তারপর ট্রিটমেন্ট গুলো কিভাবে হবে স্যার? তো তো মানে আমার আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে আপনাকে এটা রিভ্যালু করতে হবে, যে যেহেতু আপনার সিম্পল দেখেন, আপনার আপনার একটা অ্যাসেট আপনি 10 বছরে 0 করে ফেলছেন বুকস অফ অ্যাকাউন্টসে, কিন্তু ফিজিক্যালি আরো 5 বছর থাকবে। তার মানে আপনি যে মেথডে এটা হিসাব করেছিলেন ওই মেথডটা ঠিক ছিল না। খেয়াল করেন, ওই মেথডটা, আপনার এস্টিমেটটা ঠিক ছিল না। যেহেতু এস্টিমেট ঠিক ছিল না, সেই কারণে এখন আপনাকে এটাকে, এস্টিমেটের চেঞ্জ আসলে দুইটা হয়। একটা হচ্ছে যে এস্টিমেট চেঞ্জ আসলে লাইফ টাইম চেঞ্জ করে ফেলানো যায় অ্যাজ পার IS 8। অর্থাৎ আপনি শেষ 2-3 বছর আগেই যদি জানতে পারেন যে না এটা এভাবে হচ্ছে, আমার একটু চেঞ্জ করতে হবে, তখন আপনি চাইলে এটা অ্যাকাউন্টিং এস্টিমেট চেঞ্জ করে আবার করতে পারেন। ঠিক আছে, এটা IS 8-এ পাবেন, IS 8 যিনি পড়াবে। আর একটা হইতে পারে যে অ্যাকাউন্টিং এস্টিমেট না করে সরাসরি আপনি এটাকে রিভ্যালু করে ভ্যালুটা বাড়ায় নিলেন। So, দুইভাবে করা যায়, IS 8-এর আন্ডারেও করা যায়, এটাকে এস্টিমেট চেঞ্জ করেও করা যায়। আর একটা করা যায় হচ্ছে IS 16-এর আন্ডারে রিভ্যালু করলেন, ধরলেন যে 1 টাকা ভ্যালু হয়ে গেছে বা 0 টাকা ভ্যালু হয়ে গেছে, আজকে একটা অডিটর আনলেন বা একটা ভ্যালুয়ার আনলেন, সে ভ্যালু করে দিল যে এরকম কতগুলো অ্যাসেট যেটা 0 হয়ে গেছে ফিজিক্যালি আছে, সেগুলোকে মার্কেট বাজার 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 মূল্য ধরে তারা বলল যে না এটা 0 হয়নি, এটা আছে হচ্ছে আরো লেটস সে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা, 5 কোটি টাকা। সো এই টাকাটা আপনি পরবর্তীকালে আবার হচ্ছে নতুন করে আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। ইজ ইট ওকে? বোঝা গেল? থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা মানে ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে আমার শেয়ার ভ্যালু বা ইকুইটি ভ্যালুর 30%-এর বেশি আমি ফিক্সড অ্যাসেট রাখতে পারবো না। সেক্ষেত্রে আমার যেসব ভ্যালুগুলো, কোথায় আছে কোন কোন নিয়মে? স্যার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্যার, হ্যাঁ এটা হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আমি আছে হচ্ছে আপনি ওই যে আপনার অনেকেই ব্রাঞ্চ ট্রান্স কিনে ল্যান্ডের দাম বাড়ায় ফেলে, ইকুইটি ফেলে,
আরবান রুরাল ব্র্যান্ডের এটা ইয়ে করতে জি হয়, যে আরবানে এতগুলো ব্রাঞ্চ করলে রুরালে এতগুলো করতে হবে, ঠিক আছে? প্লাস স্যার, প্রপার্টি কিনতে পারবে না, হ্যাঁ এটা আছে তাদের হচ্ছে বিআরপিটি বা পলিসি, বলেন হ্যাঁ। জি জি স্যার। হ্যাঁ স্যার, সেই ক্ষেত্রে আমার তো মানে আমি যেহেতু যে অ্যাসেট ভ্যালু গুলো আমার 0 হয়ে গেছে বা 1 টাকা হয়ে গেছে, বাট ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, আমি এই হ্যাঁ ভ্যালু গুলো যদি রিভ্যালুও করি, সেক্ষেত্রে আমার অ্যাসেট ভ্যালু আর বেড়ে যাবে। আমার নতুন অ্যাসেট ক্রিয়েশনের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তৈরি হবে। সেই ক্ষেত্রে আমার এখন অ্যাকাউন্টিং পলিসি আমি আমি কি বলি, করবো? অ্যাকাউন্টিং পলিসি কখনোই ফাঁকিবাজি শিখায় না। আমি কেন বলছি, আপনার বুঝতে হবে সাবস্টেন্সটা কি, রিয়েল ফ্যাক্টটা কি। রিয়েল ফ্যাক্টটা হচ্ছে যে আপনার কাছে, আপনি হেড অফিস বা কোনো কোনো জায়গায় আপনার কিছু অ্যাসেট কেনা ছিল, ব্রাঞ্চ কেনা ছিল, কিছু কেনা কিছু হচ্ছে ভাড়া। কারণ কেনাগুলো আপনি মনে করেন যে বিল্ডিংটা ডেপ্রিসিয়েশন ফুল করে ফেলছেন, পুরোনো ব্যাংক হয়ে গেছে। এখন আপনি ওই লজিকে আপনার হচ্ছে এটাকে জিরো ভ্যালু বা 1 টাকা ভ্যালু দেখায় একদম ঠিক হবে না। যে আপনার নতুন করে প্রপার্টি কেনার যে রেস্ট্রিকশন আছে, আপনার কত পার্সেন্ট ফিক্সড অ্যাসেট রাখা যাবে, বা ফিক্সড অ্যাসেট তো বলে না, নন কারেন্ট অ্যাসেট, সেটার লজিকে আপনি যদি না করেন তাহলে এটা একটা ভ্যালুয়েশন, এটার ভায়োলেশন অফ দ্য রুলস। আপনি এটা করলে আপনার অডিটর এটা করতে দেবেন, অডিটর খুঁজে বের করে ফেলবে যে কেন এটা করতেছেন, কেন করতেছেন না। আপনি আপনি যদি অ্যাকাউন্টস এ কাজ করে থাকবেন, আর যদি ভালো ফার্ম ডেফিনেটলি ব্যাংকগুলো অডিট করে হচ্ছে, বড় ফার্মগুলোই করে, তারা দেখবেন এগুলো ঠিকই ধরে ফেলছে। তো লজিক্যালি কথা হচ্ছে যে ওই লজিকে আপনি এটা করলে তো আপনার সুবিধার জন্য করছেন, হ্যাঁ এটা তো সুবিধার জন্য এটা করা যাবে না, ঠিক আছে? সুবিধার জন্য এটা করা যাবে না। নিয়ম বলছে যে এটা আপনার ইয়েই হবে, হ্যাঁ ওই আপনাকে ইয়ে করতে হবে, এটাকে আপনার রিভ্যালু অথবা এস্টিমেট চেঞ্জ করতে হবে। থ্যাংক ওকে, ইউ স্যার। আচ্ছা এবার আপনি আসেন, আমরা স্যার থার্ড। স্যার আমার ঘরে একটু কোচিং ছিল, তার থেকে সরি স্যার, আমি একটু অন দা ওয়েতে আছি তো বাইরে। বলেন বলেন। হুম, আর স্যার, ইম্পেয়ারমেন্ট লস যেটা, হ্যাঁ ওইটাকে আমরা আচ্ছা আচ্ছা, আপনি আপনি ইম্পেয়ারমেন্ট লসের কোশ্চেনটা পরে করেন, কারণ ইম্পেয়ারমেন্ট আলাদা ক্লাস নিব, এটার সাথে আছে। আমি এখন ইম্পেয়ারমেন্ট ওখানে আলাপ করেছি এডিশনাল, বাট আমি তো ওই যে পড়লাম 3টা আইএস পড়াবো, আইএস 16 পড়ানো হয়ে গেছে, আইএস 38 এবং আইএস 36। অতএব ওখানে পেয়ে যাবেন আপনার কোশ্চেনটা, অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার যদি সাউন্ডের সমস্যা আছে আপনি শুনেন, পেয়ে যাবেন ভাই, ঠিক আছে ওকে। আচ্ছা এখন আসেন যে আইএস 38, হ্যাঁ আইএস 38 হচ্ছে আপনার, আপনি কিছু মনে করেন না, আপনার অ্যান্সার পেয়ে যাবেন, না পেলে তখন করেন, হ্যাঁ প্লিজ। আচ্ছা এখন দেখেন ওকে স্যার, আপনার, ওকে স্যার, ঠিক প্লিজ আছে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখেন আইএস কি বলছে, আইএস হচ্ছে আপনার 38 কি বলছে, আইএস 38 বলছে, খেয়াল করেন যে হচ্ছে অবজেক্টিভ। স্যার আইএস 30, স্যার আইএস 30, একটু একটু আমি শেষ করি একটু, জি কোশ্চেন রাখেন, আর একটা দুটো কোশ্চেন করবো, একটু কুইকলি বলে যাই। এখানে খেয়াল করেন, আইএস 38 ইজ এস্টাবলিশ দ্য ক্রাইটেরিয়া ফর হোয়েন অ্যান্ড ইনটেনজিবল। আমি আসলে কি সব অ্যান্সার করতে পারি, আপনাদের সব অ্যান্সার করে দিই তো। প্রবলেম হচ্ছে আমাদের কোর্সেরটা একটা ক্রাইটেরিয়ার ভিতরে এটা শেষ করতে হবে। তো আমি ধরেন গত অন্য তারেক কামাল বা অন্যরা নিলে কিন্তু এই একদিনে হয়তো 2টা বা 3টা পড়ায় দেয়, বাট আমি এটাকে 2 দিনে নিয়েছি, আজকেও সম্ভব হবে না। আমার মনে হয় যে এই ইম্পেয়ারমেন্ট নেক্সট দিনে দেখাইতে হবে, সঙ্গে আরেকটা আইএস দেখাবো। তা আমি তার মানে এই না আপনাদেরকে ডিসকারেজ করছি কোশ্চেন করতে, বাট একটু যেটা হয়, কষ্ট করে যদি সামনে একটা খাতা কলম রাখেন আর কোশ্চেনটা যদি ছোট্ট ছোট করে লিখে রাখেন, আমি শেষে আবার জিজ্ঞেস করি ভাই কোনো কোশ্চেন আছে কিনা, অলওয়েজ, হ্যাঁ। তো এটা আপনি আর মাইন্ড করেন না, আমি এটা একটু কুইকলি টানি, তারপরে কোশ্চেন নিব। এটা হচ্ছে আইএস 38 বলছে, টু এস্টাবলিশ ক্রাইটেরিয়া ফর ইনটেনজিবল অ্যাসেট, এটা কি রিকগনিশন কিরকম হবে, ইনটেনজিবল অ্যাসেটের মেজারমেন্ট কি হবে, ইনটেনজিবল অ্যাসেটের ডিসক্লোজার কি, এটা হচ্ছে অবজেক্টিভ। সো আমরা এটা জানি, ক্যারিং ভ্যালু কত হবে এটা আমরা জানি, অবজেক্টিভ এটা বললাম না। এরপর আসেন, এই ইনটেনজিবল অ্যাসেটের ভিতরে আপনার হচ্ছে এই যে আমি ওই যে বলছিলাম না যে আপনার জমির সাথে গ্যাস কিনলেন বা অয়েল কিনলেন, এইটা জমির সাথে জমি কিনলেন অথবা লিজ নিলেন, আর সেখান থেকে আপনি মিনারেল অর্থাৎ তেল গ্যাস এগুলো তুললেন, সেইটা এর আন্ডারে আসবে না। এটা আলাদা একটা আইএফআরএস আছে, এটা নাম হচ্ছে এক্সপ্লোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যাসেট, আইএস হচ্ছে 6, আইএফআরএস 6। এর বাইরে আইএস 16 তো আছেই, আমরা বলে আসছি। আবার আইএস 32 যেটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, একটু আগে আইএস 32 বলছিলাম, এটা একটু চেঞ্জ হবে। আইএস 32 এখন হচ্ছে মোস্টলি চলে গেছে হচ্ছে কোথায় বলেন, আইএফআরএস 9। তো আইএফআরএস 9 অনুযায়ী আমি বলেছি যে কিছু কিছু অ্যাসেট ওর আন্ডারে যাবে। তাহলে এর আন্ডারে কি কি আসবে, এর আন্ডারে আসবে কি সেটা আমি দেখাচ্ছি, আপনি খেয়াল করেন, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এর আন্ডারে আসবে হচ্ছে এই যে আপনার আহ, কোনগুলো, এই যে এই যে ইনটেনজিবল অ্যাসেট মানে কি, ইনটেনজিবল অ্যাসেট মানে হচ্ছে কি ব্যাপার, মাউসটা ঠিক মতো কাজ করছে না। ইনটেনজিবল অ্যাসেট ইজ অ্যান আইডেন্টিফায়াবল
নন কারেন্ট অ্যাসেট উইদাউট ফিজিক্যাল এক্সিস্টেন্স। দেখেন সংজ্ঞাটা কত ইন্টারেস্টিং। ইনটেনজিবল অ্যাসেট ইজ অ্যান আইডেন্টিফাইয়েবল, আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। আর এটা নেচারটা কি নন কারেন্ট, এটা নন কারেন্ট অ্যাসেট উইদাউট ফিজিক্যাল এক্সিস্টেন্স। An asset is recourse resource is an resource that is controlled by an entity as a result of past event. এটা অ্যাসেটের ক্ষেত্রে সংজ্ঞায় বলা হয় আপনি অতীতে কোনো কাজ করে এটা তৈরি করতে হয়েছে, অথবা সেলফ ক্রিয়েশন হয়েছে, অথবা পারচেস করতে হয়েছে। ফ্রম হুইচ ফিউচার ইকোনমিক বেনিফিট, আপনি একটা সফটওয়্যার বানিয়েছেন অথবা কিনেছেন, আপনি আগামী 10 বছর 15 বছর 20 বছর ইউজ করবেন। এটার এগেইনস্টে আপনার ক্যাশ চলে গেছে অথবা অন্য কোনো অ্যাসেট চলে গেছে, আর এক্সপেক্টেড। Thus, there are criteria, attributes, critical attributes of the intangible asset, identifiable, এটাকে আলাদাভাবে করা যাবে, কন্ট্রোল থাকতে হবে, অর্থাৎ এই সফটওয়্যারটা আপনার কাছে থাকতে হবে, আর ফিউচার ইকোনমিক বেনিফিট আপনি পাবেন। অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করলেন, সেই সফটওয়্যারটা আলাদা একটা নাম থাকতে হবে, আইডেন্টিফাইয়েবল হবে, সেই সফটওয়্যারটা আপনার কন্ট্রোলে থাকতে হবে। কেউ হ্যাক করে সফটওয়্যার নিয়ে গেছে, আপনি ইয়েতে রাখছেন, আপনি হচ্ছে যে এই ক্লাউডে রাখছেন, আপনার সফটওয়্যারের ওনারশিপ চলে গেছে, হ্যাক করে কেউ নিয়ে গেছে, তাহলে এটা কন্ট্রোল আপনার কাছে নাই, এটাকে আপনি ইনটেনজিবল অ্যাসেট দেখাইতে পারবেন না। আবার ইনটেনজিবল অ্যাসেট তৈরি করছেন কিন্তু এটা কোনো লাভ নেই, এটা মনের শখে করেছেন, এই শখে করা জিনিস হবে না, এটা ইকোনমিক সাবস্টেন্স থাকতে হবে, ভ্যালু থাকতে হবে, ঠিক আছে? সো দিস ইজ তো এই ইনটেনজিবল অ্যাসেটের এক্সাম্পল গুলো এখানে সব দেয়া আছে। আপনার রাইট প্রোটেকশন, প্রপার্টি, যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার এই ট্রেডমার্ক, এইগুলো হচ্ছে এরকম। যেমন ধরেন আমি এখানে বলি ইনটেনজিবল অ্যাসেট, এটা বলা হয়েছে, এখন দেখেন এই যে এক্সাম্পল কি, আচ্ছা পেটেন্টেড টেকনোলজি, অর্থাৎ আপনি একটা সফটওয়্যার বানিয়েছেন, এটা রেকর্ড, আমাদের বিসপ্যাক আমাদের আছে, আমাদের রেকর্ডে আছে। এটা হচ্ছে দুইটা অথরিটি আছে বাংলাদেশে, একটা হচ্ছে পেটেন্ট ট্রেডমার্কের অথরিটি, এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এর আন্ডারে, আর একটা আছে কপিরাইট। কপিরাইট কোনটা করে, আমি যতগুলো বই, আমার 9টা বই আছে, 9টা বইয়ের 9টা কপিরাইট আছে, ওই বইয়ের নাম থেকে শুরু করে কন্টেন্ট আমি কপিরাইট করেছি। সো কপিরাইট ইজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেডমার্ক, অর্থাৎ এই যে বিসপ্যাক একটা সফটওয়্যার, বিস সলিউশন, এটাকে ট্রেডমার্ক করা আছে। ইবাজার নামে আমাদের একটা অনলাইন আছে, ওইটাও আমাদের কিন্তু করা আছে। তো এই পেটেন্টেড টেকনোলজি, ট্রেডমার্ক, ট্রেড অ্যাড্রেস, ইভেন অ্যাড্রেস, নিউজ পেপার, আপনি নিউজ পেপার, ইন্টারনেট ডোমেইন হইতে পারে, যে বিসপ্যাক বা বিজ নিউজ বিডি, এই বিজ নিউজ বিডি আপনি যদি এটাকে আপনার কপিরাইট করে ফেলেন, ট্রেডমার্ক, এটা কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই biznews.com.bd, এইটা একসময় আপনি এই ডোমেইনটাই বিক্রি করতে পারবেন কয়েক কোটি টাকায়। আপনার প্রথম আলোর যে ডোমেইন, এটা কত টাকায় বিক্রি হতে পারে আপনি ধারণা নিশ্চয়ই আছে, কারণ প্রথম আলো আপনার ওই ডোমেইন দিয়ে খুঁজেন। ভিডিও, প্রথম আলোর মালিক চেঞ্জ হয়ে যাবে কিন্তু ওর অ্যাড্রেসটার ভ্যালু বেশি, কারণ আপনি কিন্তু জানবেন না যে এটা কি ট্রান্সকম থেকে, এটা কি কর্ণফুলী গ্রুপকে চলে গেছে কিনা, এটা জানতেও পারবেন না, অনেক পরে জানবেন। কিন্তু ওই অ্যাড্রেস যেটা খুঁজে বাংলাদেশের আপনার হয়তো 8-10 কোটি লোক কিন্তু ওই, বা ইন্ডিয়া থেকেও খুঁজে প্রথম আলোর ডোমেইন। সো প্রথম আলোর ডোমেইন ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ভিডিও আর অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল, অনেক সময় সিনেমা, টিভিসি, এগুলো। কাস্টমার লিস্ট, ইভেন আপনার কাস্টমার লিস্ট আছে আপনার কাছে, ধরেন লেটস সে কয়েক হাজার ইমেইল অ্যাড্রেস আছে, কয়েক হাজার ফোন নম্বর আছে, এটাও আপনার একটা ইনটেনজিবল অ্যাসেট। লাইসেন্সিং, রয়্যালটি, এইগুলো থাকে হচ্ছে আপনার ইনটেনজিবল অ্যাসেট, অনেকগুলো জিনিস থাকে। আচ্ছা, এই ইনটেনজিবল অ্যাসেট দেখায় কিরকম ভাবে, এই ইনটেনজিবল অ্যাসেট দেখানোর ক্ষেত্রে যেটা হয়, কস্ট, হ্যাঁ, এভাবে করে হিসাব হয়, এটা আমরা আর এখন দেখাচ্ছি না, এটা আপনারা বুঝতে পারবেন যখন ইনটেনজিবল অ্যাসেট যদি কিছু থাকে আপনারা আলাদাভাবে করেন, আলাদাভাবে আপনি দেখাই নিয়েন, বা আপনার সিএফও বা আপনারা আলাপ করেন, বা আমাকে জিজ্ঞেস করেন পরের ক্লাসে যে ইনটেনজিবল অ্যাসেটের কি কি আপনার আছে, এটা কিভাবে দেখাইতে পারবেন। ইনটেনজিবল অ্যাসেট দেখানোর ক্ষেত্রে 6টা ক্রাইটেরিয়া আছে, এই 6টা ক্রাইটেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে টেকনিক্যালি ফিজিবল হতে হবে। আপনি মনের মাধুরী মিশায় একটা সফটওয়্যার বানালেন, যেটা আপনার ভালো লাগছে, আপনি কোডিং পারেন, আপনি হয়তো শিখেছেন পাইথন অথবা পিএইচপি বা লরাবেলের উপরে আপনি কোডিং শিখেছেন, আপনি নিজের মনের মতো একটা সফটওয়্যার বানায় ফেললেন, কিন্তু এটা কমার্শিয়াল সাবস্টেন্স নেই, এটা বিক্রি করে কোনো কিছু, এটা টেকনিক্যালি কোনো লাভ হবে না, এটা কোনো কিছু দাঁড়াবে না, তাহলে হবে না, এটাকে টেকনিক্যালি ফিজিবল হতে হবে ফার্স্ট। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে দেয়ার ইজ এ ইন্টেন্ট টু কমপ্লিট। আপনি অর্ধেক করে, অনেক দেখবেন ডেভেলপাররা অনেকেই অর্ধেক কাজ করে ফেলে রেখে দেয়, হ্যাঁ, এটা কোনো ভ্যালু নেই। একটা ইউটিউব চ্যানেল বানায় রাখছে, 2টা ভিডিও দিয়ে আর খবর নাই, হ্যাঁ, তাহলে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি দাঁড়াবে না। আজকে শফিকুল আলম নামে যে ইউটিউব চ্যানেলটা আছে,
লেটস সে এটার 45,000 সাবস্ক্রাইবার, 25 লাখ হচ্ছে ভিউ হয়েছে, এটার প্রতি মাসে একটা হিউজ মানে ডলার ইনকাম আসে, হচ্ছে যে মোটামুটি হিউজ না, রিজনেবলি আসে ফরেন কারেন্সি। এটা প্রতি মুহূর্তে আমরা ভিডিওগুলো তোলার চেষ্টা করি, 900+ ভিডিও আছে। সো এরকম ইন্টেনশন থাকতে হবে যে আপনি এটা ধরে রাখবেন, না হলে এটা এটা দাঁড়াবে না। হ্যাঁ, দ্যার ইজ ইন্টেনশন টু কমপ্লিট, ঠিক আছে। তারপরে কি আপনার হচ্ছে টেকনিক্যালি ফিজিবল বললাম, ইন্টেনশনালি কমপ্লিট হলাম। থার্ড হচ্ছে ইটস কমার্শিয়ালি ভায়াবল। হ্যাঁ, আপনি একটা ধরেন আপনার বাচ্চার জন্য একটা খেলনা বানালেন, খেলনা সফটওয়্যার বানালেন, যেটা মার্কেটে হচ্ছে কেউ নিবে না, আপনার বাচ্চা পছন্দ করছে কিন্তু আর কেউ পছন্দ করছে না, বা এটা মার্কেটেবল না, তাহলে সেটা হবে না। এটা কমার্শিয়ালি ভায়াবল হইতে হবে। ফোর্থ হচ্ছে রিসোর্স টু কমপ্লিট। একটা আপনি অনেক আশা ভরসা করলেন যে নতুন গাড়ির মডেল বের করছেন, খুব স্বপ্ন দেখলেন যে গাড়ির মডেল হবে, কিন্তু ওইটার পিছনে কোনো আপনার এই আপনার হচ্ছে ইয়ে নাই, অটোমোবাইল ইঞ্জিনিয়ার নাই, আপনি এটা করতে পারছেন না। আপনার স্বপ্ন আছে কিন্তু আপনার রিসোর্স নাই, রিসোর্স থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট, ভবিষ্যতে এটা বিক্রি করে টাকাটা যেন আপনার কাছে আসে। আপনি এটা বানাইলেন, যেমন ওই যে রেডিও রেডিও তৈরি আবিষ্কার করছিল জগদীশচন্দ্র বসু, উনি এটা কোনো একটা কারণে দেরি করে ফেলছে, মার্কনি এটার নাম দিয়ে ট্রেডমার্ক করে ফেলছে। এখন এই ট্রেডমার্ক পেটেন্ট হচ্ছে তার, তো এটা এই সারা ওয়ার্ল্ড জানে, হচ্ছে জগদীশচন্দ্র বসুর নাম জানে না রেডিও আবিষ্কারের ক্ষেত্রে মার্কনির নাম শুনে জানে। সো এই ফিউচার ইকোনমিক বেনিফিট আপনাকে আনতে গেলে ডকুমেন্টেশনটা করতে হবে, ক্লেম করতে হবে যে আমি এটা তৈরি করেছি। লাস্ট নম্বর হচ্ছে কি কস্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। হুম, আর আমাকে কেউ একজন বলো তো 6টা ক্রাইটেরিয়া বলছিলাম, কি কি বলতে পারেন কিনা? আইএস 38-এ কি কি বলা আছে? কস্টটা রিলায়েবলি মেজার করতে হবে, টেকনিক্যাল ফিজিবিলিটি থাকতে হবে, টেকনিক্যাল কমার্শিয়াল। ফিজিবিলিটি 1 নম্বর থেকে আর বলা হচ্ছে টেকনিক্যাল ফিজিবল হতে হবে, মানে এটা কি, এটা যেন 1 নম্বর আসলে এটা অলিক কিছু না, একটা টেকনিক্যালি ফিজিবল। তারপরে সেকেন্ড, ইন্টেনশন টু কমপ্লিট। এটা হচ্ছে ইন্টেনশন কমপ্লিট, রাইট। তারপর রিসোর্স থাকতে হবে, হ্যাঁ, রিসোর্স থাকতে হবে, মাউসটা ঠিক মতো কাজ করে না। হ্যাঁ, কমার্শিয়ালি ভায়াবল হতে হবে। এক্স্যাক্টলি, ইন্টেনশন থাকতে হবে, কমার্শিয়ালি ভায়াবল থাকতে হবে। তারপর ফিউচার রিসোর্স, ফিউচার ইকোনমিক বেনিফিটটা মানে প্রপাবল হতে টাকা হবে। পয়সাটা আপনার কাছে আসবে, এবং ফাইনালি হচ্ছে এটার আপনি এটার কস্ট মেজার মেজারেবল। করতে হবে, মানে কয় টাকা এটা মেজার করতে হবে। এইটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে আপনারা এখানে কেউ আইটি কোম্পানিতে চাকরি করেন কিনা আমি জানি না, আমি যেহেতু বেসিসের মেম্বার, ওইখানে অ্যাক্সেস টু ফাইন্যান্স কমিটির হচ্ছে কোচে ছিলাম, আমি বলি সমস্যাটা কি হয়। আমরা বিশ্লেষণ পিএসসি তে আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার আছে, আমাদের বিপিটি নামে একটা সফটওয়্যার আছে, সেলস প্যাক নামে একটা সফটওয়্যার আছে। আমরা প্রত্যেকটা সফটওয়্যার যখন তৈরি করেছি, আমরা ব্যালেন্স শিটে ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি যে এই কয়টা ডেভেলপার আছে আমাদের পিএসপি লারাবেলের ব্যাকগ্রাউন্ডের, এই কাজ করেছে, এত সময় লেগেছে, তাদের ব্যাংকিং চ্যানেলে টাকা দিয়েছি, করে আমরা হিসাব করে দেখিয়েছি যে এই সফটওয়্যারটা এত টাকা খরচ হয়েছে, অথবা এটা আমার অ্যাসেটের ভ্যালু। আমাদের ব্যালেন্স শিটে আপনার অ্যাসেট প্রত্যেকটা আইটির যে প্রোডাক্ট, সেটা হোক সেলস প্যাক, বিবিটি অথবা বিস প্যাক, এই সবগুলো বা পজ সফটওয়্যার, এগুলো প্রত্যেকটারই পিছনে একটা রিজনেবল খরচ দিয়ে এটাকে ব্যালেন্স শিটে রিকগনাইজ করা আছে অ্যাজ অ্যান অ্যাসেট। এটা আমার কি করি, আমরা অ্যাসেটটাকে এটা লিজ দিই, ভাড়া দিই, সাস মডেলে বিক্রি করে, যেটা মানে আমার সাস মডেল আছে, মানে হচ্ছে যে আমাদের কাছে রাইট থাকে, তারা শুধুমাত্র ভেরিয়েবল কস্ট দিয়ে ইউজ করে। আরেকটা হচ্ছে একদম আউটরাইট বিক্রি করে ফেলি। এই যে আইদার এটা অ্যাসেট হিসেবে অথবা ইনভেন্টরি হিসেবে যে আপনি রিকগনাইজ করবেন, এইটা করবার জন্য এই 6টা ক্রাইটেরিয়াটা ফিল আপ না করলে আপনাকে আসলে অডিটর রাজি হবে না। আমাদের আইটি কোম্পানিগুলোর যে তাদের ব্যালেন্স শিট উইক হয় কারণ এই 6টা তারা মেজার করতে পারে না, তারা এটাকে আপনার কনসিডার করতে পারে না, ঠিক আছে। বা অনেক কোম্পানি যারা হচ্ছে লেবার বেস কাজ করে, ধরেন টেকনোলজি নিয়ে কাজ করে, তাদের কিন্তু ব্যালেন্স শিটটা উইক থাকে, কারণ তারা এটা প্রপারলি করতে পারে না। সো আমার মনে হয় যে যেহেতু আমি ওই বলছিলাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি ক্লাস নিব না, আমার মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা আপনার হচ্ছে যে আর আজকে ইম্পায়ারমেন্টটা ধরছি না, ইম্পায়ারমেন্ট সহ হয়তো নেক্সট দিনে ইম্পায়ারমেন্ট অর্থাৎ IS 38 এবং IS 8, এই দুইটা হয়তো করে নেক্সট ক্লাসে আমরা করব। আজকের সোফার আমি হচ্ছে IS 16 অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট আইএস এর সেকেন্ড পার্ট কমপ্লিট করে IS 38 এর বেসিক সব বলে দিয়েছি। আর এছাড়াও আমার IS 38 এর উপরে আলাদা ক্লাস দেয়া আছে, আমি এটা পাঠিয়ে দিব আপনাদের, ভিডিও দেখে নিয়ে নিতে দিতে বলেন। স্যার একটা রিকোয়েস্ট ছিল। ওকে বলেন।
জি। স্যার আপনি যে অ্যাসেট রিলেটেড ক্লাসগুলো করাচ্ছেন সেটা এগ্রিকালচার, ইনভেস্টমেন্ট প্রপার্টি, আচ্ছা আচ্ছা, তারপরে আমি এটা দেখাই অ্যাসেটের দিব, ঠিক আছে, হেলথ আমি এক্সেল তাহলে আর জি জি জি, ডিসকন্টিনিউয়াস গুড গুড, ভেরি এগুলো গুড করে কোশ্চেন, দিন। ভেরি গুড কোশ্চেন। নেক্সট দিনে IS 36, IS 40 এবং 41, আমি আট পড়াবো না, আগামী দিনে তিনটা 36 ইম্পেয়ারমেন্টে আজকে কিছু ডিসকাস করছি, দিন ক্লিয়ার করে দিব। আর দেন হচ্ছে IS 40 আর IS 41 একবারে শেষ করবো, ঠিক আছে? গুড কোশ্চেন, গুড স্যার অবজারভেশন। আমি একটু 1 মিনিট স্যার সময় নিব। স্যার আপনি বলছিলেন স্যার ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে কিছু অ্যাসেট আসবে স্যার, অ্যাসেটের সাথে রিলেটেড যতগুলো না, ওটা আইএসআইএফ এর আলাদা, আছে। ওটা অন্য জিনিস, ওটা এটার সাথে রিলেটেড না, ওটা আচ্ছা অন্য, আচ্ছা ওটা স্যার অন্য জিনিস, ফার্স্ট ওটা অফ অল হুম, স্যার হুম, ফার্স্ট অফ অল আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার, অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। হুম। তো স্যার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যদি আপনি ইকোনমিক্স, ম্যানেটারি পলিসি এসব নিয়ে কিছু দুই একটা ভিডিও দিতেন আমাদের জন্য অনেক ভালো হতো। আমি আচ্ছা, আপনার কথাগুলো ভালো বুঝতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে থ্যাংক স্যার, আমরা যারা ব্যাংকিং এ আছি আমাদের জন্য যদি আপনার কোনো কিছু নতুন করে আপনি চালু করতেন, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হুম, অথবা ব্যাংকের বিষয়গুলো আরো একটু ক্লারিফাই করা, হুম, কিরকম ভাবে করা যায়, বা ম্যানেটারি পলিসি যেগুলো বলতেছিলাম। স্যার আমার ব্যাংকের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, হুম, সেটা হচ্ছে যে স্যার আমাদের এই যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, নর্মালি হুম, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে বিল্ডিং গুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি ওর পারপাস যে খরচগুলো করতেছি সেটাকে হুম, আমি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস ডেবিট করে, অ্যাকাউন্টস পেয়েবল বা ক্যাশ ক্রেডিট করে এটাকে মেনটেন করে যাই। এট দ্য হুম, এন্ড অফ পিরিয়ড যখন এটা আমার অ্যাসেটে ট্রান্সফার হবে তখন অ্যাসেট ডেবিট করে আমি এই পার্কিং হেড ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস ক্রেডিট করে দিলাম। রাইট রাইট, এখন প্রবলেমটা হচ্ছে স্যার, আমার যেহেতু গভর্নমেন্ট ব্যাংক, আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে আছি স্যার, জি, গভর্নমেন্ট ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় সেটা স্যার হচ্ছে যে সাপোজ মে 30 তারিখে আমি একটা বাজেট নিলাম মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে 50 লাখ টাকার, যে আমি একটা বিল্ডিং করব। জি, তো হয় কি স্যার, এইটার ওয়ার্ক অর্ডার দেওয়া এবং কার্যক্রম শুরু হতে স্বাভাবিকভাবে জুন 30 ক্রস করে যায়। হুম, তো আমি যে এই 50 লক্ষ টাকা নিলাম স্যার, এইটার আমরা তখন জুন 30 তারিখে এটা দেখানোর জন্য একটা প্রভিশন করে রাখি। হুম, সেক্ষেত্রে স্যার আমরা এটাকে কি নামে প্রভিশন করতে পারি, বা আদৌ পারবো কিনা? যেমন ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস করার সময় স্যার আমাদের কিন্তু অ্যাকচুয়ালি খরচ হয়, হুম, কন্টিনিউয়াসলি খরচ হয়, সেটা আমরা পার্টিকে অ্যাকাউন্টস পেয়াবল করে রাখা বা ক্যাশ দিয়ে দেওয়া যেটা হয়। কিন্তু হুম। যেহেতু বাজেটটা আমি এক্সিকিউট করছি, এটা যদি আমি ফাইন্যান্স মিনিস্ট্রিতে না দেখাতে পারি, তাহলে পরবর্তী যখন আমি বিল্ডিং এর জন্য আরো 30 লাখ বা 40 লাখ বাজেট আনতে যাব, তখন তারা বলবে আগের টাকাই তো আপনি ইউজ করেন নাই, তাহলে আপনাকে আমি নতুন বাজেট দিয়ে কি করবো? আপনার এই কোশ্চেনটা হচ্ছে আসলে গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের সবগুলোই দেখে হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মোস্টলি দেখে, জি। এবং বাজেটের উপর ফোকাস থাকে। এই কারণে কিন্তু আমরা ইপসাস, ধরেন ইপসাস অলরেডি আসছে, এটা এই চ্যালেঞ্জটা সামনে অনেকটাই মিটিগেট হয়ে যাবে, কারণ গভর্নমেন্টের বাজেট নেওয়ার ক্ষেত্রে বা এই বাজেট মনিটারি পলিসি, গভর্নমেন্টের ফিসকাল পলিসি, এগুলো মোস্টলি ক্যাশ বেসিস হয়, যে কারণে চ্যালেঞ্জগুলো থাকে। আর অ্যাকাউন্টিং প্রাইভেট সেক্টরে আমরা যেটা করি এটা মোস্টলি হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। তো এই কারণে গভর্নমেন্টের সমস্ত অর্গান যারা হচ্ছে ধরেন অটোনোমাস বডি এবং মিনিস্ট্রি প্লাস হচ্ছে গভর্নমেন্ট ওন, স্টেট ওন কোম্পানি বা স্টেট ওন এন্টারপ্রাইজ, তারা প্রত্যেকেই ইপসাসের আন্ডারে আস্তে আস্তে করে এই 5 বছর, 4 বছর, 3 বছর মেয়াদে গ্র্যাজুয়ালি তারা হচ্ছে আপনার চলে যাবে সবাই হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে, এটা শিওর। তখন এটা আপনার কাভার করবে। বাট এখন যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে নর্মালি আপনার একটা অ্যাসেট করবার জন্য আপনি একটা বাজেট করলেন, কিন্তু ওয়ার্ক অর্ডার দিয়ে তাকে কাজ শুরু করতে পারেন নাই। তো ধরেন ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তাকে কিছু অ্যাডভান্সও করেছেন, লজিক্যালি কিন্তু এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে রাখতে পারবেন না। মানে আমাদের অ্যাকাউন্টেন্টের যে চ্যালেঞ্জটা কোথায়, জি। এটাকে আপনার রাখতে হবে হচ্ছে পার্টিকে অ্যাডভান্স করছেন, এটা হচ্ছে যে এই অ্যাডভান্সটা যদি এমন ন্যাচারাল হয় আপনি এটা রিয়েলাইজ হবে না, এটা অনেক পরে 3 বছর পরে কাজ চলবে, তাহলে জি। এটাকে অ্যাডভান্স আকারে অ্যাডভান্স টু দ্য পার্টি লিখে এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটে ক্লাসিফাই করবেন, এটা হচ্ছে অ্যাডভান্স। কিন্তু আপনার যদি এমন হতো যে কাজ শুরু হয়েছে তখনই কিন্তু আপনি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে রাখতে পারতেন, সেটা ব্যাংক বা নন ব্যাংক কোনো ইস্যু না। আমি শান্তায় একসময় কাজ করতাম, শান্তায় আমরা যেটা হয় যে আমরা যখন প্রজেক্ট নিতাম তখন প্রথমেই হচ্ছে তাদেরকে ল্যান্ডলর্ডের সাথে এগ্রিমেন্ট হয়েই একটা টাকা দিতাম, ওই দিন থেকেই কিন্তু আমরা ওই টাকাটাকে কিন্তু প্রজেক্ট শুরু দেখাতে পারতাম না। চ্যালেঞ্জটা হচ্ছে তাদেরকে আমরা নন কারেন্ট অ্যাসেট ক্যাটাগরিতে, আমি তাকে অ্যাডভান্স হিসেবে দেখায় রাখতাম, এটা আমার অ্যাসেটে দেখাতাম। কবে এটা শুরু করতাম? যেদিন হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং হতো, বা যেদিন আমরা ওই ল্যান্ডটা ধরেন তাকে অ্যাডভান্স করে রেখেছি 3 বছর 2 বছর ধরে, তারপরে যখন আমি তাকে ফিজিক্যালি পজিশন বুঝে নিয়ে আগের বিল্ডিংটা ভেঙে ফেলে কাজ শুরু করতাম, তখন থেকেই হচ্ছে ওই প্রজেক্টের ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস শুরু হতো। সো এই চ্যালেঞ্জগুলো আছে, আমি আপনার পয়েন্টটা পুরো বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আসলে পাবলিকলি বলতে হবে যে এটাকে আসলে ওই অ্যাডভান্সটা আপনি ওখানে দেখাই দেন, কিন্তু আমি আপনার প্রাইভেটলি বলবো, যেহেতু এখানে গভর্নমেন্টের আছে, আপনার লস হবে, ঝামেলা হবে, প্লাস
এই বাজেটটা ইউটিলাইজেশনের উপর বাজেট ফেরত চলে যায়, আমি জানি এটা শুধু আপনার না, সব জায়গায় আছে। এটা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়াতে যেহেতু থাকে, তো সেই অর্থে আপনি ওই অ্যাডভান্সটাকে লজিক্যালি দেখাইতে পারেন যে এটা শুরু হয়েছে, সেইভাবে আপনি এটাকে ক্যাপিটালাইজ করে ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে রাখতে পারেন, মানে এটা আপনি পার্কিং অ্যাকাউন্ট হিসেবে রেখে শুরু করে দিতে পারেন। বাট লজিক্যালি যদি বলেন তাহলে এটাকে আসলে ওইটা শুধুমাত্র অ্যাডভান্সটা আর একটা হেডে যাবে, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে রাখার কথা না, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। বাট আপনি এটা দেখাতে পারেন ফর ইয়োর ইয়ে, বাট অডিটর মানতে হবে, এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে অথরিটি যারা চেক করবে তাদের জি। সাথে আর্গুমেন্টটা লজিক্যালি হইতে হবে। ঠিক আছে ভাই? স্যার সেটা কি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস অথবা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ডেবিট টু পার্টি পেয়াবেল, হ্যাঁ বা এটা কি হ্যাঁ, ক্রেডিট? মানে লজিক্যালি কিন্তু হয় না। লজিক্যালি হওয়ার কথা হচ্ছে যাকে অ্যাডভান্স দিছেন জি ওইটাকে হচ্ছে অ্যাডভান্সে ওই পার্টির নাম হবে ডেবিট আর হচ্ছে ক্রেডিট জি হবে ব্যাংক। কিন্তু মানে আপনার টাকা চলে গেল, কিন্তু আমি বললাম যে টেকনিক্যাল কারণে আলাপ সাপেক্ষে অ্যাকাউন্টিং পলিসি ঠিক করে আপনার বোর্ড যদি এটা বা আপনার সিএফও মানায় নিয়ে যদি অডিটর মানে তাহলে সম্ভব। বাট নর্মালি যদি বলি তাহলে কিন্তু এটাকে আপনার ওই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে দেখানোর সুযোগ নেই, যেহেতু আপনি এখন পর্যন্ত কাজই শুরু হয়নি, শুধুমাত্র অ্যাডভান্স করছেন, তো অ্যাডভান্সের হেড তো আলাদা। ঠিক আছে? সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আজকের মতো শেষ করি, নেক্সট শুক্রবার আবার দেখা হবে। আজকে তো অলমোস্ট 1.5 ঘন্টার মতো সেশন নিলাম। আমি আপনার সাজেশন নিলাম আপনাদের, আমরা ওই একই সঙ্গে সঙ্গে 36 এর সঙ্গে হচ্ছে IS 40 এবং 41 শেষ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, স্যার সালাম স্যার আলাইকুম। জি বলেন। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলেন জি। স্যার ওই আপনার আপনার ক্লাসগুলো আসলে মানে সব মানে অনেক সব টিচার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝি বা আপনার ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝি স্যার। তো এই জন্য IFRS 16 আর কনসোলিডেশন যেগুলো স্যার, এই দুইটা জায়গায় যদি আপনি ক্লাস নিতে খুব উপকার হতো আমাদের জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ আমি এটা নোট রাখলাম। হ্যাঁ, ঠিক আছে জি ভাই। স্যার স্যার ব্যাংকিং স্যার কাইন্ডলি এইটা আলাদা করে এইটা ভাগ স্যার করেন ভাই স্যার। যেটা বলছেন স্যার, এটা আসলে একটু মাথায় রাখেন স্যার কাইন্ডলি স্যার। ঠিক আছে ঠিক আছে IFRS ব্যাংকিং 16টা নিয়ে স্যার যদি কিছু একটু ভাবতেন আলাদা করে স্যার, রিকোয়েস্ট। ঠিক আছে জি। থ্যাংক ইউ ভাই। ওকে, মাথায় আসসালাম। রাখলাম।